কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই বস্তুর গতি থেকে তোমরা আশা করি আইডিয়া করেই নিয়েছো আজকে কোন চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে বৃত্তগতি। এবার আমরা গতিকে ইন জেনারেল কয় ভাগে ভাগ করতে পারি? জাস্ট রৈখিক গতি আর বৃত্তগতি। রৈখিক গতি বলে একটা চ্যাপ্টার ক্লাস 11 এর প্রথম দিকে, খুব সম্ভবত সেকেন্ড চ্যাপ্টার ছিল। তোমরা আশা করি ভুলে গেছো কাজের চাপে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তারপরে তোমার ইউটিউব রিলস মানে শর্টস, গেম খেলা, প্রাণের বন্ধুর সঙ্গে কথা বলা, বান্ধবীর সঙ্গে কথা বলা, এইসব বা চ্যাট করা, এইসব করতে গিয়ে তোমরা এই তুচ্ছ ফিজিক্সের চ্যাপ্টারগুলো তোমরা ভুলে গেছো, বা তাদের কথা চিন্তা করতে করতে আর টাইম পাওনি রিভাইজ করার। তা সেই জিনিসটা হচ্ছে একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন। মনে আছে কারো কারোর হয়তো? সেটা কি, যে একটা ধরো এখানে একটা রড বাঁধা আছে বা রড আছে সোজা স্ট্রেট, বা একটা দড়ি এই দিক থেকে ওই দেওয়ালে, এই দেওয়াল থেকে ওই দেওয়ালে বাঁধা আছে। এর ওপরে তুমি যদি হেঁটে চলে যাও, সেই গতিটা কিরকম হবে? একটা স্ট্রেট লাইন বরাবর হবে বা রৈখিক একটা গতি হবে। মানে এটা একটা এক ডাইমেনশনাল গতি হবে। বা তুমি যদি সোজা হেঁটে চলে যাও সেটাও হবে, বা তুমি যদি সাইকেল বা বাইক নিয়ে হ্যান্ডেলটা পুরো স্ট্রেট করে চালিয়ে চলে যাও, সেটা হবে একমাত্রিক গতি বা রৈখিক গতি। এই চ্যাপ্টারটা আমরা প্রথমের দিকে পড়েছি। এবার ওই গতির সঙ্গে এই গতির ফার্স্ট পার্থক্য কি? ওটা একটা একমাত্রিক গতি, এটা হচ্ছে দ্বিমাত্রিক গতি বা টু ডাইমেনশনাল মোশন। এটা একটা তলের মোশন, ঠিক আছে, একটা তলের গতি। ক্লিয়ার? আরো ডিটেলসে আমরা পড়বো, ফার্স্ট এটা বললাম, ঠিক আছে। এবার বলো বৃত্তগতির কয়েকটা এক্সাম্পল দাও। আগে কাকে বলে বলছি? বৃত্তগতি কি হবে? কোনো বস্তু, কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে বৃত্তাকার পথে ঘুরে, তাহলে সেই গতিটাকে বলবো আমরা বৃত্তীয় গতি। একটা নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে ঘুরতে হবে, ঠিক আছে। এবার সেইটা একটা তল হবে। এই গতিটাকে 2D বললাম বা একটা তলের গতি বললাম। ধরো এইটা, হুম এইটা ধরো একটা পৃথিবীর কথা আগে বলি। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটা একটা বৃত্তপথে ঘুরছে, তাই এই গতিটাকে বৃত্তগতি বলছি। এই বৃত্তগতির আরেকটা মেন পয়েন্ট হলো যে এটা একটা নির্দিষ্ট কেন্দ্র, যে সূর্যকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরছে। ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরছে। এই গতিটা হচ্ছে বৃত্তগতি। এই গতিটার একতলীয় গতি কি করে তুমি বুঝবে? দেখো, যদি এই এই যে রিংটা দেখতে পাচ্ছ, এটা একটা বৃত্ত, বৃত্ত বা সার্কেল, ঠিক আছে। এখানে যদি তুমি এরকম করে হেঁটে চলে যাও বা কেউ যদি এরকম করে ঘুরে, এটা একটা তলে ঘুরছে না? এই যে তল দেখতে পাচ্ছ, এটা 3D তো না, বা একটা লাইন তো না, এটা একটা তল। এই তলে তুমি যদি হেঁটে চলে যাও বা ঘুরো, হ্যাঁ, ঠিক পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার মতো ব্যাপার হচ্ছে। এটা একটা তল হচ্ছে না? ঠিক আছে, আবার চুম্বকটা লেগে গেল, যাই হোক, ঠিক আছে, এটা একটা তল হচ্ছে না? দেখো, তুমি যদি এই বোর্ডে আঁকো, ঠিক আছে, এই যে গতিটা হচ্ছে, তো এই গতিটা ভাবো, এই যে পেনটা গতি হচ্ছে, দেখো, ঠিক আছে। এরকম করে যদি হেঁটে চলে যাও তাহলে ঠিক এরকম হবে। এটা একটা বৃত্ত গতি হচ্ছে, হ্যাঁ, এটা এই বোর্ডের তলে একটা বৃত্ত গতি হচ্ছে, তাহলে এটা একটা 2D মোশন বা একটা তলের গতি। ফার্স্ট এটা একটা তোমার সিম্পল বৈশিষ্ট্য, যেটা টু ডাইমেনশনাল মোশন বা এক তলীয় গতি, ঠিক আছে। রৈখিক গতির সঙ্গে এটা মেন পার্থক্য, ফার্স্ট পার্থক্য। তারপরে আরো ডিটেলস তো আমরা পড়বই, আরো ডিটেলস তো আমরা পড়বই। এবার তোমরা বলো যে রৈখিক গতি, বৃত্তগতি কাকে বললাম? বৃত্তগতি কি হলো? একটা নির্দিষ্ট পয়েন্ট, দেখো এর মিডিল যে পয়েন্ট আছে, মানে ধরো সূর্য আর এটা ধরো পৃথিবী, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী একটা বৃত্তাকার পথে তার চারিদিকে ঘুরছে, এইটাই হচ্ছে বৃত্তগতি। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি একটা বস্তু তার চারিদিকে বৃত্তাকার পথে ঘুরে, তাহলে তাকে বলবো আমরা বৃত্তগতি, ঠিক আছে। এবার এই যে সূর্য আছে বা এই কেন্দ্র আছে, এখানে একটা এই তলের সঙ্গে লম্ব একটা, এখানে ধরো একটা এই পেনটাকে ঢুকিয়ে দিতে পারতাম, এটা হতো এর অ্যাক্সিস বা অক্ষ, বা এই অক্ষের চারিদিকে বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক আছে। এবার তোমরা ঘূর্ণন গতি বলেও একটা জিনিস তোমরা পড়েছো, সে ঘূর্ণন গতির সঙ্গে বৃত্তগতির কি কিছু পার্থক্য আছে? একটা এক্সাম্পল দিয়ে বলতে পারবে তোমরা আমাকে? বলো দেখি, ঘূর্ণন গতি আর বৃত্তগতির মধ্যে পার্থক্য কি? স্যার একই না, না একই না, একটু পার্থক্য আছে। দেখো,
পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটা বৃত্তগতি তো বলে দিলাম। পৃথিবী আবার নিজের চারিদিকেও ঘুরছে না? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা তো ঘুরছে। তাহলে এইটা হচ্ছে ঘূর্ণন গতি। কিন্তু স্যার এই দুটোর মধ্যে পার্থক্য কি? দেখো, মেনলি ইন জেনারেল বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যে বৃত্তগতির ক্ষেত্রে না, যে অ্যাক্সিসটা থাকে না, সেই অ্যাক্সিসটা বেশিরভাগ ক্ষেত্রে বডির বাইরে থাকে। এটা কিন্তু সিওরিটি না যে বাইরেই থাকতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে বাইরে থাকে। এবার ইন জেনারেল এটা মনে রাখো। আর ঘূর্ণনের গতির ক্ষেত্রে ইন জেনারেল ধরে রাখো যে ওই অ্যাক্সিসটা বস্তুর মধ্যেই থাকবে। দেখো, এবার পৃথিবী যদি সূর্যের চারিদিকে ঘুরে, তাহলে অ্যাক্সিসটা কোথায় আছে? সূর্যের ভিতরে। হ্যাঁ, এইখানে এটা সূর্যের ভিতরে লম্বভাবে এই তলের লম্ব দিকে এখানে ঢুকিয়ে দাও। হ্যাঁ, বোর্ড ফুটো করে যদি ঢুকিয়ে দিতে পারতাম, ঠিক আছে। তাহলে এই যদি ঘুরে, যে পৃথিবী যে গতিটা হচ্ছে, সেই গতিটা এই অ্যাক্সিসের চারিদিকে হচ্ছে, এটা হচ্ছে বৃত্ত গতি। আর ঘূর্ণন গতি দেখো, পৃথিবী যদি নিজের চারিদিকে ঘুরে, তাহলে পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে, উত্তর মেরু জানো তো, একদম মাথার যে মেরুটা, একদম নিচের যে মেরুটা আছে, ওখানে যদি একটা ঢুকিয়ে দাও, কমলা লেবু চিনো? কমলা লেবুর ওই যে মাথায় একটা ঢুকিয়ে দাও, কি ঢুকাবে? একটা সরু পেরেক ঢুকে দাও, একটা সরু রড ঢুকে দাও। এবার যেটা ঘুরছে ভাবো, তাহলে কি হচ্ছে? ওই যে রডের চারিদিকে যেটা ঘুরছে, এটা হচ্ছে ঘূর্ণন গতি। লাট্টু চিনো? লাট্টু ছোটবেলায় খেলেছো হয়তো, না এখনো খেলো জানি না। তা এখন আর লাট্টু খেলার টাইম আছে স্যার, এখন অন্য কিছু খেলি। যাই হোক, ওই লাট্টুটা ঘুরছে, দেখবে লাট্টুর ভিতরে একটা পেরেক টাইপের একটা কিছু ঢোকানো থাকে, যার চারিদিকে ঘুরে দেখবে এরকম ঘুরছে। সেই পেরেকটা হচ্ছে অ্যাক্সিস, আর তার চারিদিকে ঘুরছে। পৃথিবীও ঠিক তার নিজের অক্ষের চারিদিকে ঘুরে, জানো তো এটা। তা এই যে অক্ষটার চারিদিকে ঘুরছে, এটা হচ্ছে ঘূর্ণন গতি। এখানে যদি পৃথিবীর সম্পূর্ণ কথা বলা হয়, সমগ্র পৃথিবীর কথা বলা হয়, তাহলে এটা ঘূর্ণন গতি। এবার ভাবো, পৃথিবী একটা বড় ফুটবলের মতো ভাবো, পৃথিবীকে ভাবো। এবার পৃথিবীর ওপরে তোমার নিজের বাড়িটা আছে তো। এবার তোমার বাড়িটা পৃথিবীর সঙ্গে সঙ্গে ঘুরছে। এবার শুধু যদি তোমার বাড়িটার কথা ভাবি, তাহলে এই বাড়িটা দেখো, পৃথিবীর যে অ্যাক্সিস আছে না, পৃথিবীর যে অক্ষ আছে, তার অক্ষের চারিদিকে ঘুরছে। এই গতিটা কিন্তু বৃত্ত গতি। দেখো, এর অ্যাক্সিসটা কিন্তু বাইরে আছে, ঠিক আছে। মানে পৃথিবীর ওপরে যখন কোনো পয়েন্টের কথা আলাদা করে স্পেসিফাই কোনো পয়েন্টের কথা বলি, সে কিন্তু বৃত্তাকার পথে ঘুরছে, এটা হচ্ছে বৃত্ত গতি। আর সমগ্র পৃথিবীর কথা যদি বলি, সমগ্র লাট্টুর কথা যদি বলি, তাহলে সেটা হচ্ছে তোমার সমগ্রত্ব, তাহলে ঘূর্ণন গতি। বুঝতে পারছো? ধরো লাটুর ওপরে একটা মাছি বসে আছে, এবার লাটুটা ঘুরছে, মাছিটার গতিটা হচ্ছে মাছি চিনো তো? মাছি বা পোকা একটা যদি বসে থাকে না ওই ওপরে, লাটুর ওপরে, এবার তার গতিটা হচ্ছে ওই যে লাটুর রডটা তো বলে না, কি বলবো, পেরেক বলছি, পেরেকের চারিদিকে যেটা ঘুরছে, ওই গতিটা হচ্ছে বৃত্ত গতি। আর পুরো লাটুর গতিটা হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির সঙ্গে বৃত্ত গতি পার্থক্য বুঝে গেছো। এবার আসো মেন ফোকাসে, মানে আমাদের মেন চ্যাপ্টার যেটা বৃত্তগতি। কি বৃত্তগতি? দেখো, রৈখিক গতিতে যেমন আমরা পড়েছিলাম কি সরণ, বেগ, ত্বরণ, ঠিক সেম ভাবে আমরা এখানেও বৃত্তগতির ক্ষেত্রেও সরণ পড়বো, বৃত্তগতির ক্ষেত্রেও বেগ পড়বো, আর বৃত্তগতির ক্ষেত্রেও ত্বরণ পড়বো। ঠিক আছে, একটু একটু করে আলাদা, সেম বাট ডিফারেন্ট। ঠিক আছে, তা দেখো এখানে ধরে নাও এই বস্তুটা, যে কোনো একটা বস্তু একটা পয়েন্টকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরছে, খুব ভালো কথা। ঠিক আছে, এখানে ধরে নাও এখানে এই অবস্থায় আছে, ঠিক আছে। এই ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ বলবো, বৃত্তাকার পথে ঘুরছে মানে এই ব্যাসার্ধ, এটা আর। হ্যাঁ, এটা ও বিন্দুকে কেন্দ্র করে এ পয়েন্টে এই এ বস্তুটা একটা বৃত্তাকার পথে ঘুরছে। ঠিক আছে, তাহলে ধরো একটু পরে ও এইখানে পৌঁছালো। কোথায় পৌঁছালো? বি পয়েন্টে পৌঁছালো। ঠিক আছে, তাহলে এটা আমি যদি যুক্ত করে দিই, এ একটা দূরত্ব অতিক্রম করেছে এ থেকে বি, ধরে নাও এটা এস। ঠিক আছে, দূরত্ব অতিক্রম করেছে এ থেকে বি। হ্যাঁ, এবার এই দূরত্ব অতিক্রম করার সময় ও কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করবে। ধরে নাও এটা 20 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, ধরে নিলাম এটা থিটা। তাহলে এখানে সরণ বলতে এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে তাকেই বলা হয় কৌণিক সরণ। কি বলছি? সরণ, কৌণিক সরণ। হ্যাঁ, কৌণিক, ফার্স্ট হেডিং দাও, কৌণিক সরণ। কি হচ্ছে কৌণিক সরণকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। আর এমনিতেও এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটাই হচ্ছে কৌণিক সরণ। কৌণিক সরণ কত? এখানে থিটা। ঠিক আছে, এবার আচ্ছা, এবার বস্তু, হ্যাঁ, একবার হতে পারে এইটা ধরো এতটা এ থেকে বি গেছে, এ ধরো থিটা 1 ধরলাম। তাহলে এ থেকে যদি সি যায়, হ্যাঁ, তাহলে এই কোণটা কত হচ্ছে দেখো, এই হয়েছে থিটা 1।
এইটা এ থেকে সি গেছে, তার মানে এই যে এইটা একটু বড় হয়েছে কোণটা, এই কোণটা হচ্ছে θ2, ঠিক আছে। এবার দেখো বুঝতে পারছো এটা θ2, ঠিক আছে, এইটা হচ্ছে θ2। হ্যাঁ, যে কোণ কেন্দ্রে উৎপন্ন করবে সেটাই হচ্ছে কৌণিক সরণ। ক্লিয়ার? এবার দেখো বস্তু এটা কিভাবে ঘুরিয়েছে বলো তো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে নি। আরে ঘড়ির কাঁটা বিপরীত দিকে, তো ঘড়ি কিভাবে ঘুরে? ঘড়ির কাঁটা এইভাবে যে 12টা 1টা 2টো 3টে 4টে এইভাবে ঘোরে, তো তা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরেছে। এই ঘড়ির কাঁটা বিপরীত দিকে যে যদি ঘুরে, তাহলে এই কোণগুলোকে প্লাস নেব, থিটাগুলোকে প্লাস নেব। এই থিটাটা হচ্ছে, এটা হচ্ছে প্লাস, হ্যাঁ, বা এটা হচ্ছে প্লাস, ঠিক আছে। তাহলে এটা কি লিখবো? প্রথমেরটা লিখবো কি, প্লাস থিটা, এখানে লিখে দিই, ঠিক আছে। এটা হচ্ছে প্লাস θ1, ঠিক আছে, বোঝা গেছে। এটা হচ্ছে প্লাস θ2। স্যার প্লাস কেন নিলাম এটা? দেখো আমরা নরমালি আমরা কাঁটা কম্পাস আর চাঁদা, নামটা শুনেছো চাঁদা? সেই চাঁদা, পুজো চাঁদা না, যে চাঁদাটা আমরা দিয়ে কোণ বা অ্যাঙ্গেল মাপতাম, সেটা ঠিক এরকম ছিল। প্রথমে 0 ছিল, তারপরে 10, 20, 30, 40, 50, 60, 90, এইভাবে মাপতাম না? কিভাবে মাপতাম? অ্যান্টি ক্লকওয়াইজে না, 0, তারপরে 10, 20 এরকম করে মাপতাম না? এই অ্যাঙ্গেলটা ধরো, এই অ্যাঙ্গেলটা ধরো 60, হ্যাঁ, তাহলে এটাকে পজিটিভ অ্যাঙ্গেল হয়। যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজে আমরা কাঁটাগুলো কোণটা মাপি, এটাকে পজিটিভ বলা হয়। এবার যদি ক্লকওয়াইজে নিই, তাহলে এই থিটাটাকে আমরা নেগেটিভ মান নিই। ধরো এদিকে 60 হয়েছে, হ্যাঁ, ধরো নেগেটিভ 60 ডিগ্রি, এটা পজিটিভ 60, এটা নেগেটিভ 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে যদি একটা বস্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে বা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে, তাকে আমরা কি বলবো? যে পজিটিভ। যদি এই বস্তুটা উল্টো দিকে ঘুরতো, মানে এই দিকে ঘুরেছে ধরো, হ্যাঁ, তাহলে এই যে এইটা, ঠিক আছে, এই যে এইটা, এই কোণটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, তাহলে এই থিটাটাকে আমরা অবশ্যই নেগেটিভ নেব, ঠিক আছে। তাহলে তোমরা ফার্স্ট দেখো কাকে বলে বৃত্তগতি। একটা বিন্দুকে বা একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে যদি কোনো বস্তু তার চারিদিকে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ ধরে যদি ঘুরে, এত না বললেও চলবে, একটা বস্তু একটা বিন্দুকে বা একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে তার চারিদিকে বৃত্তাকার পথে ঘুরলেই তার গতিটাকে বলবো আমরা বৃত্তগতি। এটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল মোশন, হ্যাঁ, বা 2D মোশন। এবার বলছি আমরা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছেছে, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে সেটাই হচ্ছে কৌণিক সরণ। এবার কৌণিক সরণ দুই রকম হতে পারে, এক পজিটিভ হতে পারে আর দুই নেগেটিভ হতে পারে। পজিটিভ কখন হবে? যদি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মান যদি অ্যান্টি ক্লকওয়াইজে যদি ঘুরে, সে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেটা পজিটিভ থিটা ধরবো। আর যদি সে ক্লকওয়াইজে ঘুরে, তাহলে যদি ক্লকওয়াইজে ঘুরে, তাহলে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেটা মাইনাস থিটা ধরবো। এগুলো ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, আমি 2D কেন বলছি বলো তো? একটা ফুটবল, ধরো একটা ফুটবলের ওপরে একটা পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, এই মোশনটা কি আমার একটা বৃত্তগতি? দেখো একটা পয়েন্টকে কেন্দ্র করে ঘুরছে, কি ওই যে ফুটবলের একটা কেন্দ্র আছে, এটা তো একটা গোলক, গোলকের একটা কেন্দ্র আছে, ওই কেন্দ্রকে কেন্দ্র করেই ওই কিন্তু ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, তার ব্যাসার্ধ অল টাইম আর ফিক্সড একটা পয়েন্টকে কেন্দ্র করে ঘুরছে, কিন্তু সে অ্যাকচুয়ালি একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরছে না। আবার দেখো এটা 2 ডাইমেনশনাল হচ্ছে না, 3 ডাইমেনশনাল মোশন হচ্ছে, তাই এটা কিন্তু বৃত্তগতি না। যদি তুমি একটা চুড়ি হোক বা যদি একটা সলিড একটা প্লাস্টিকের বল হয়, তাকে যদি কেটে দাও, ঠিক আছে, তাহলে ওর যে ধারটা থাকবে, সাইডটা, বুঝতে পারছো? আরে বাটির যে কাঁদারা থাকে না, ওই কিনারা, যেটা কিনারা থাকে না, ওই কিনারা বরাবর যদি কি ওই পিঁপড়েটা হেঁটে চলে যায়, তাহলে সেটা হবে বৃত্তগতি। চারিদিকে ঘুরলে হবে না, বুঝতে পারছো? ঠিক আছে, 2 ডাইমেনশনাল মোশন, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এবং তো ক্লিয়ার? ঠিক আছে। এবার এবার দেখো আমরা ইন জেনারেল একটা ছবি আঁকি, তারপরে রৈখিক কৌণিক সরণের সঙ্গে রৈখিক সরণের কোনো সম্পর্ক আছে? আছে বলো তো, কিছু জানো? দেখো এখানে সাপোজ ইন জেনারেল, হ্যাঁ, একটা আঁকলাম বৃত্ত, ঠিক আছে। ধরো একটা বস্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছালো, এ থেকে বি পয়েন্টে পৌঁছালো, ধরে নাও, হ্যাঁ, বি পয়েন্টে পৌঁছালো, ব্যাসার্ধটা আর, হ্যাঁ, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে থিটা, হ্যাঁ। এবার বলো, এখানে বলো কৌণিক সরণ থিটা
ইকুয়াল টু কোণ সমান কি জানো কিছু? বৃত্তচাপ বাই ব্যাসার্ধ জানো না? কি বলছি? বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। ক্লিয়ার? জানো না বৃত্তচাপ বাই ব্যাসার্ধ? ভুলে গেছো? ঠিক আছে, আমি মনে করে দেবো। এ থেকে বি যদি যায়, এটা হচ্ছে বৃত্তচাপ, ধরে নাও এটা এস। হ্যাঁ, এই এস, হ্যাঁ বৃত্তচাপ এস বাই ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত ধরেছি? আর, মানে থিটা ইকুয়াল টু এস বাই আর। এসটা কিন্তু সরণ না, কিন্তু নর্মালি অনেক সময় আমরা সরণ বলে থাকি, বা বিভিন্ন জায়গাতেও সরণ লেখা থাকে। সরণ হলে স্ট্রেট লাইন হতো, এখান থেকে এখানে স্ট্রেট লাইন, এটাই সরণ। কিন্তু এটা অ্যাকচুয়ালি অতিক্রান্ত দূরত্ব। এসটা কি অ্যাকচুয়ালি? হ্যাঁ বৃত্ত, হ্যাঁ চাপ, অ্যাকচুয়ালি কি হচ্ছে? এটা একটা সরণ না, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে থিটা ইকুয়াল টু এস বাই আর। আরে এস ইকুয়াল টু কি হচ্ছে? কোনাকুনি গুণ করব, এস ইকুয়াল টু আর থিটা। ক্লিয়ার? এবার তুমি বলছো যে হ্যাঁ স্যার আমি ভুলে গেছি, থিটা ইকুয়াল টু এস বাই আর, মানে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ আমি ভুলে গেছি। ঠিক আছে, তুমি ভুলে যাও। দেখো এ থেকে বি গেছে, বি থেকে ধরো সি গেছে, সি থেকে ধরো ডি গেছে, হ্যাঁ ডি থেকে ধরো এ বি সি ডি ই গেছে, তারপরে আবার তোমার কোথায় পৌঁছেছে? এ পয়েন্টে পৌঁছেছে। কোথায় যাচ্ছে বলো? এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই। ঠিক আছে, তাহলে তার টোটাল সরণ কতটা হচ্ছে, মানে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব এস, হ্যাঁ অতিক্রান্ত দূরত্ব এ বি সি ডি। আরে টোটাল একটা পরিধি না, বা কত হয় বলো তো? পরিধিটা 2 পাই আর। ঠিক আছে, এবার বলো কেন্দ্রে কতটা কোণ উৎপন্ন করেছে? ধরো হ্যাঁ কেন্দ্রে, এবার যদি ও এ থেকে ডি পর্যন্ত করে, এই কোণটা কত? 180 বা পাই। আবার যদি এতটা ঘুরে, হ্যাঁ তাহলে কত হচ্ছে? আবার এদিকে একটা পাই হবে, মানে কি এখানে থিটা ইকুয়াল টু 2 পাই। টোটাল কোণ পাই আর একটা পাই 2 পাই, তাহলে 2 পাই। দেখো এখানে আমি এস ইকুয়াল টু থিটার জায়গায়, এই 2 পাই জায়গায় থিটা লিখে দিতে পারি, থিটা ইনটু আর, বা থিটা ইকুয়াল টু এস বাই আর। হচ্ছে না? আরে বুঝতে পেরেছো তো? তাও বুঝতে পারোনি? আরে এটা হবে, সব সময় হবে। দেখো এ থেকে বি যাচ্ছে, বি থেকে সি যাচ্ছে, সি থেকে ডি যাচ্ছে, হ্যাঁ তার মানে অর্ধবৃত্ত পর্যন্ত গেছে। হ্যাঁ তাহলে অর্ধবৃত্তের পরিসীমা কতটা বলো তো? এস ইকুয়াল টু 2 পাই আর তো হবে না, কত হবে? পাই আর হবে। এখানে যে কোণটা উৎপন্ন করেছে থিটা ইকুয়াল টু কত বলো তো? থিটা ইকুয়াল টু কত বলো তো? এখানে দেখো একটাই পাই করেছে, পাই। তাহলে এখানে এস ইকুয়াল টু লিখতে পারি না? দেখো পায়ের জায়গায় কত বসিয়ে দেবো বলো তো? থিটা বসিয়ে দেবো, থিটা ইনটু আর। থিটা ইকুয়াল টু কত হচ্ছে? এস বাই আর। বুঝতে পারছো? তাহলে থিটা বা কোণ ইকুয়াল টু বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, বা অতিক্রান্ত দূরত্ব বাই ব্যাসার্ধ, বা এস ইকুয়াল টু আর থিটা। এটা অবশ্যই খুব ভালো করে মনে রাখবি, এস ইকুয়াল টু আর থিটা। ক্লিয়ার? এস ইকুয়াল টু আর থিটা। হ্যাঁ এবার বলো বৃত্তীয়, এবার বলো এটা কি অ্যাকচুয়ালি কৌণিক, কৌণিক সরণ থিটা। তো আমরা পড়ছি কি কৌণিক সরণ, তো কৌণিক সরণ থিটা এর একক কি হবে বলো তো? আরে ডিগ্রি। থিটার একক আমরা ছোট থেকে পড়ে এসেছি, ডিগ্রি। ঠিক আছে, এবার তো হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। থিটার একক কি হচ্ছে? হ্যাঁ থিটার একক কি হচ্ছে? ডিগ্রি। লেখো তাহলে একক কি হবে বলো? একক, একক হচ্ছে 1 ডিগ্রি, আর 2 ডিগ্রি মানে বেশ, ডিগ্রি। হ্যাঁ ডিগ্রি মানে এটা। হ্যাঁ আর কি হয়? আরেকটা হচ্ছে এসআই পদ্ধতিতে রেডিয়ান। কি হচ্ছে? এসআই পদ্ধতিতে রেডিয়ান। ঠিক আছে, হ্যাঁ এবার বলো মাত্রা কি হবে? মাত্রা, আচ্ছা এস ইকুয়াল টু আর থিটা হলো, থিটা ইকুয়াল টু কি হলো? থিটা ইকুয়াল টু কি হলো? থিটা ইকুয়াল টু এস বাই আর। আচ্ছা মাত্রা কি হবে বলো তো? এস মানে কি? এটা অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কি হয়? এল। আরে দূরত্বর মাত্রা কি হয়? এম এল টি এর মধ্যে কোনটা হবে? এল লেন্থ, এল এটা ব্যাসার্ধ, এটা একটা লেন্থ এল, তাহলে এল এল কাটলো কি হলো? 1। আরে তাহলে তো এর মাত্রাই নেই। তাহলে দেখো তোমরা শিখলে কি, এটা কি পড়ছিলাম যে বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক সরণ, কৌণিক সরণ একক আছে বাট এর মাত্রা নেই। ঠিক আছে,
একক আছে বাট মাত্রা নেই, মাত্রা 1 মাথায় রেখে দেবে। তাহলে কৌণিক সরণ এমন একটা রাশি যার একক আছে বাট মাত্রা নেই, ঠিক আছে। এবার দেখো একক দুটো কি ছিল, একটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে রেডিয়ান। ডিগ্রির সঙ্গে রেডিয়ানের কি কোনো সম্পর্ক আছে? অবৈধ সম্পর্ক আছে না, বিবাহ না, ছি 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 ছি। দেখো সম্পর্ক অবশ্যই আছে। দেখো এ থেকে ডি পর্যন্ত গেছে, ধর না ঠিক আছে, কত ধরো পুরো বৃত্ত যদি ঘুরে তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয় বলো তো? 360 ডিগ্রি না, এটা কত? 180, 180, 360, 360 ডিগ্রি সমান কত বলো তো? এটা পাই, আর এদিকে আরেকটা পাই, মানে 2 পাই। আবার যদি তুমি হাফ যাও, এতটা যাও, তাহলে হচ্ছে কত? 180, হ্যাঁ, ইকুয়াল টু কত রেডিয়ান বলো তো? পাই রেডিয়ান, ঠিক আছে, রেডিয়ান। এত ডিগ্রি সমান কি হচ্ছে? পাই রেডিয়ান, ঠিক আছে। এবার 1 ডিগ্রি ইকুয়াল টু কি হচ্ছে বলো তো? পাই বাই 180 রেডিয়ান, ঠিক আছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দরকার হবে যে রেডিয়ান আর ডিগ্রির মধ্যে সম্পর্ক কি। 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, মনে রাখবে? মনে থাকবে তো? বা এইটা মনে রাখবে, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, ঠিক আছে। এ পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে। এবার বলো যে কৌণিক সরণ ভেক্টর না স্কেলার রাশি? কৌণিক সরণ ভেক্টর না স্কেলার রাশি? দেখো এটা একটা ভেক্টর রাশি, কিন্তু এটা নর্মাল ভেক্টর যেগুলো এতদিন পর্যন্ত আমরা পড়ে এসেছি সেই ভেক্টরের সঙ্গে এই ভেক্টরের একটু পার্থক্য আছে। যে আগে পড়ে এসেছি যে ভেক্টর, সেই ভেক্টরগুলো অ্যাকচুয়ালি মেরু ভেক্টর বলা হয় বা পোলার ভেক্টর বলা হয়, ঠিক আছে। আজকে যে ভেক্টরটা পড়বো বা বৃত্তগতি পুরোটাই, এগুলো সব হচ্ছে অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর। অক্ষীয় ভেক্টর মানে কি বলতো? অ্যাক্সিস বরাবর এর অভিমুখ হবে, ঠিক আছে। এবার দেখো কোন দিকের অভিমুখ হবে, ঠিক আছে, এই পর্যন্ত হয়ে গেছে। এর অভিমুখ কোন দিকে হবে? অ্যাক্সিস বরাবর। এবার ধরো একটা বস্তু, ঠিক আছে, আমি মুছে দিলাম এগুলো সব, হ্যাঁ। ঠিক আছে, দেখো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে না, তার একটা অ্যাক্সিস তো থাকবে। আমরা দেখলাম তো যে একটা বস্তু এরকম আছে ধরো, হ্যাঁ, এই বস্তু এইটা হলো অ্যাক্সিস, হ্যাঁ, ঠিক আছে, এই অ্যাক্সিস। এবার বস্তুটা একবার ঘুরতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে তার অ্যাক্সিস হবে ওপরের দিকে, মানে অ্যাক্সিসের অভিমুখ হবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে বৃত্তগতির অভিমুখ হবে। যেহেতু ভেক্টর আছে তার অভিমুখ তো অবশ্যই থাকবে, এর অভিমুখ অ্যাক্সিস বরাবর থাকবে। অ্যাক্সিস বরাবর দুটো হতে পারে, এক হচ্ছে ওপরের দিকে হতে পারে, দুই নিচের দিকে হতে পারে। বস্তু যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে এটা উপরের দিকে হবে, আর বস্তু যদি ক্লকওয়াইজ ঘুরে, ঠিক আছে, বস্তু যদি হ্যাঁ ক্লকওয়াইজ ঘুরে তাহলে অভিমুখ হবে নিচের দিকে। ক্লকওয়াইজ যদি ঘুরে, ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে। কিভাবে স্যার? কেন স্যার? কেন মনে রাখবো এটা? কিভাবে মনে রাখবো? দেখো আমরা মনে রাখবো রাইট হ্যান্ড, দেখো রাইট হ্যান্ড থাম্ব রুল, ঠিক আছে, রাইট হ্যান্ড থাম্ব রুল। কিরকম রাইট হ্যান্ড থাম্ব রুলটা কি স্যার? দেখো রাইট হ্যান্ড ডান হাত আর বাঁ হাত, জানো তো? আর অনেকে ডান হাত বাঁ হাত, বিশেষ করে মেয়েরা তো ডান হাত আর বাঁ হাতের পার্থক্য বুঝতে পারে না, মানে আধ ঘন্টা লাগে ডান দিক বাঁ দিক বুঝতে। বাইক স্কুটিতে আমি দেখি যা, মানে আমার এই ভয় লাগে। যাই হোক, দেখো এখানে বাঁ হাত আর ডান হাতের ব্যাপারটা দেখো, এটা ডান হাত, যেটা খাওয়া দাওয়া বেশিরভাগ লোক করো সেটা হচ্ছে ডান হাত, ঠিক আছে। তা এই ডান হাতের থাম্ব মানে বৃদ্ধাঙ্গুল নিয়েছো, ঠিক আছে। এবার বস্তু যেদিকে ঘুরছে সেই দিকে বাকি আঙুলগুলো সেই দিকে ঘোরাও, কার্ল করা বলা হয়। কার্ল করলে আঙুলটা, বৃদ্ধাঙ্গুলটা যেদিকে, সেটাই হচ্ছে তোমার বৃদ্ধাঙ্গুলের অভিমুখী হবে অ্যাক্সিসের অভিমুখ। আমার এখানে, তোমরা এখানে খাতাতে এঁকে নিতে পারো, ঠিক আছে, হ্যাঁ, এখানে আঙুলটা এঁকে নিতে পারো, ঠিক আছে। আমি পারবো না আশা করি, হ্যাঁ, তোমরা চেষ্টা করো আঙুলটা একটু এঁকে নেওয়ার, ঠিক আছে। আমি পারবো না আশা করি। আর একটু লম্বা হয় না এই আঙুলটা?
কটা আঙুল হয় গো? এই মোটামুটি হয়ে গেল। আমি আর ইচ্ছে ভালো আঁকতে পারবো না, না হলে আমার কাছে পড়াই ছেড়ে দেবে আঁকা দেখলে। ঠিক আছে, মানে কি বলতো, এইভাবে আঙুলগুলো কাল করলে, ঠিক আছে, এইভাবে আঙুলগুলো কাল করলে, এবার এর যে অভিমুখটা হচ্ছে সেটাই হচ্ছে তোমার, হ্যাঁ, এর যে অভিমুখটা হচ্ছে, এর অভিমুখটাই হচ্ছে রাইট হ্যান্ডের। এইভাবে কাল করলে, এইভাবে কাল করলে, তুমি এইভাবে কাল করলে, ঘোরালে, আর এইটা হচ্ছে অভিমুখ। ঠিক আছে, কার অভিমুখ? থিটার অভিমুখ। ঠিক আছে, এই দিকটা হচ্ছে থিটার অভিমুখ, যেহেতু ভেক্টর থিটার অভিমুখ, এই দিকটা হচ্ছে থিটার অভিমুখ। ঠিক আছে, তুমি কি করবে, এখানে দেখো এইভাবে ঘুরলে এটা হচ্ছে অভিমুখ। ঠিক আছে, এইভাবে দেখো এইটা, হ্যাঁ, এইটা যদি এইভাবে ঘুরে, হ্যাঁ, দেখো এইটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, অভিমুখটা হচ্ছে অ্যাক্সিস বরাবর উপরের দিকে, আর যদি ক্লকওয়াইজ হয় অ্যাক্সিস বরাবর ভিতর দিকে। এবার ক্লিয়ার? ঠিক আছে, এবার হ্যাঁ, ও তুমি একটু ফিল নেবে না, দেখো তুমি এরা রাখতে পারো, এটা হচ্ছে জলের বোতল, তুমি যে কোনো বোতল তুমি নাও বাড়ি থেকে, বা যার এইরকম ঢাকনা আছে নাও। ঠিক আছে, এবার দেখো এর অ্যাক্সিস কোনটা হবে, এইটা হচ্ছে অ্যাক্সিস, হ্যাঁ, এর অ্যাক্সিস। ঠিক আছে, এবার অ্যাক্সিসের যদি কেউ দেখা যাবে নাকি আমি জানি না, আমি ট্রাই করছি। ঠিক আছে, দেখো এখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা, জানি না দেখা যাচ্ছে নাকি, তো আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এই দিকের ডিরেকশনটা কি, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরো তাহলে ওপর দিকে ওঠার কথা, ঢাকনিটা দেখো যদি এইভাবে খুলো, হ্যাঁ হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে ওপর দিকে উঠে যাচ্ছে। আর যদি ক্লকওয়াইজে ঘুরো তাহলে দেখো ক্লকওয়াইজে ঘোরাচ্ছ, ক্লকওয়াইজে বাড়ি গিয়ে দেখো যদি অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাও, হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাও এটা উপরে উঠে যাবে, আর যদি ক্লকওয়াইজে ঘোরাও এটা ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে ডিরেকশন কি, অ্যান্টি ক্লকওয়াইজ মানে ওপর দিকে। আরে যে কোনো স্ক্রুড্রাইভার চিনো তো, হ্যাঁ, যে টেস্টার স্ক্রুড্রাইভারে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে দেখবে স্ক্রুটা উপরে উঠে যাচ্ছে, আর ক্লকওয়াইজ ঘোরাবে দেখবে স্ক্রুটা ঢুকে যাচ্ছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, উপরের দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে স্ক্রুটা উপরের দিকে। ঠিক আছে, ঠিক আছে, ধরলাম যখন একটু জল খেয়ে নি। ঠিক আছে, বুঝতে পারছো? এবার এবার তো ঠিক আছে, তার মানে এটা তোমার শেষ হয়ে গেল। কি শেষ হলো, যে বৃত্ত গতির ক্ষেত্রে কৌণিক সরণ। এবার হেডিং দাও কৌণিক বেগ। ঠিক আছে, লিখে নিয়েছো, কৌণিক বেগ, হেডিং দাও কৌণিক বেগ, দিয়েছো কৌণিক বেগ। এবার বলো বেগ সমান কি, বেগ সমান কি বলো আগে, বেগ সমান কি, বেগ সমান কি, সরণ বাই সময়, এটাই তো বেগ বোঝায়। এখানে আমি পড়ছি কি, কৌণিক বেগ, কি পড়ছি, কৌণিক, হ্যাঁ, এখানে তাহলে আমি কৌণিক সরণ লিখবো, কৌণিক সরণ বাই সময়টার, কৌণিক সময় বলে কিছু হয় না, সময় সময়। ঠিক আছে, কৌণিক বেগকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়, আর কৌণিক সরণ একটু আগে দেখলাম থিটা দিয়ে প্রকাশ করা হয়, এটা টি দিয়ে প্রকাশ করা হয় সময়। তাহলে ওমেগা কৌণিক বেগ সমান কি হচ্ছে, থিটা বাই টি। একক সময়ে কৌণিক সরণকে বলবো আমাদের কৌণিক বেগ। আগে কি পড়েছি, একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলা হয়, একক সময়ে সরণকেই আমরা কি বলেছি, বেগ। তা আজকে সেটাই পড়ছি, একক সময়ের কৌণিক সরণকে বলবো আমরা কৌণিক বেগ, একই জিনিস। ঠিক আছে, থিটা বাই টি, এর মধ্যে কারো ডাউট নেই আশা করি। ঠিক আছে, ধরে নাও একটা বস্তু, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, বৃত্তাকার পথে এই পয়েন্টকে কেন্দ্র করে ঘুরছে, ঠিক আছে, এটা আর, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছালো, ঠিক আছে, কেন্দ্রে কোণ উৎপন্ন করছে থিটা, আর এ থেকে বি পয়েন্টে পৌঁছাতে সময় লেগেছে টি। ঠিক আছে, তাহলে কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু সরণ, কৌণিক সরণ থিটা বাই টি, এটাই জিনিস। ঠিক আছে, এবার দেখো তোমার, হ্যাঁ, বৃত্তাকার পথে যদি ঘুরে, তার মানে এটা তো না যে একটা বস্তু বৃত্তাকার পথে সবসময় সমবৃত্তাকার পথেই ঘুরবে, মানে সমবৃত্তীয় পথেই ঘুরবে, মানে কি সবসময় এর মানে বেগটা সেমই হবে তার তো কোনো সিওরিটি নেই। মানে 1 সেকেন্ডে এ 30 ডিগ্রি কোণ করলো, পরের সেকেন্ডে এ
30 ডিগ্রি কোণ করবে তার তো কোনো সিওরিটি নেই, মানে 1 সেকেন্ডে 30 হলো, 2 সেকেন্ড পরে দেখবো 60, 3 সেকেন্ড পরে 90, এটা কোনো সিওরিটি নেই। আস্তে আস্তে বেগ বাড়তেই পারে, দেখা যাচ্ছে যে 1 সেকেন্ডে 30 হলো, পরের 1 সেকেন্ডে 40 হলো, হতে পারে না? ধরো সাপোজ একটা ফ্যান চালিয়েছো, তো ফ্যানের তুমি বলো ফ্যানটা ঘূর্ণন না এসব বাদ দাও, ফ্যানে ধরো ব্লেডগুলো আছে, হ্যাঁ, ব্লেড একটা চুম্বক লাগিয়ে দিয়েছো, তাহলে এই চুম্বকটা কি হচ্ছে, ফ্যানের এর সাপেক্ষে বৃত্তাকার পথে ঘুরছে তো, হ্যাঁ ঠিক আছে, ওইটা ভাবো ফ্যান একটা বৃত্তাকার পথে ঘুরছে, ফ্যানের সুইচটা অন করলে সেই টাইমে কি হয়, আস্তে আস্তে বেগ বাড়ে না? তাহলে প্রথম 1 সেকেন্ডে যতটা কোণ উৎপন্ন করবে, পরের 1 সেকেন্ডে তার বেশি কোণ উৎপন্ন করবে, তার মানে যেটা বৃত্ত গতি মানে সমবৃত্ত গতি হবে, সেটার কোনো সিওরিটি নেই, মানে সমবেগে চলবে তার কোনো সিওরিটি নেই। তাহলে এইটা অ্যাকচুয়ালি যদি সমবেগে ঘুরে, মানে ধরো ফ্যানটা বেগ বাড়ছেও না কমছেও না, বা এই বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে, বেগ বাড়ছেও না কমছেও না, তখন এটা হচ্ছে ঠিক আছে, নর্মালি এই বেগটা হচ্ছে সবসময় ফিক্সড বেগ, হ্যাঁ সেম বেগ। কিন্তু যদি আমার বেগের পরিবর্তন হয়, এটা হচ্ছে এভারেজ বেগ, বোঝা যাচ্ছে? এভারেজ কেন হচ্ছে, কনস্ট্যান্ট বেগে যদি চলে, কনস্ট্যান্ট সময় মানে প্রত্যেক সময় অবকাশে বা প্রত্যেক সময়ের ডিস্টেন্সে যদি সেম থিটা অতিক্রম করে, তাহলে এই ওমেগাটা হবে কনস্ট্যান্ট ওমেগা বা কনস্ট্যান্ট বেগে চলছে, কনস্ট্যান্ট কৌণিক বেগে চলছে, হ্যাঁ। কিন্তু যদি সময়ের সাপেক্ষে থিটার পরিবর্তন হয়, তাহলে এটা এভারেজ বেগ, বোঝা গেছে? এবার ধরো কোনো এক সময়ে t1 সময়ে তুমি তাকিয়ে দেখলে এর কোণ হচ্ছে θ1, ঠিক আছে। এবার দেখছো মানে কি বলতো, স্টপ ওয়াচ চালিয়ে দিয়েছো, ঠিক আছে, স্টপ ওয়াচ চালিয়ে এ ঘুরছে, তুমি তাকাচ্ছ না, যেই তাকালে আচ্ছা স্টপ ওয়াচে টাইম দেখলে t1, ঠিক আছে, ধরে নাও 3 সেকেন্ড, এখন 3 সেকেন্ড, তখন কোনটাকে বলছো অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে, হ্যাঁ θ1 ধরে নিলে, হ্যাঁ। এবার দেখছো তুমি তাকিয়ে আরো 5 সেকেন্ড দেখলে, হ্যাঁ, তখন t2 বলে দিলে, আরো 5 সেকেন্ড মানে কত, কত হচ্ছে 5 আর 3 8 সেকেন্ড, ঠিক আছে, 8 সেকেন্ড পর্যন্ত দেখলে, দেখলে এটা এই পর্যন্ত গেছে, এই সময় থিটাটা কত, θ2, তাহলে প্রথম যখন সময় t1 এ থিটা কত ছিল, θ1, পরের সময় t2 তে থিটা কত, θ2, তাহলে এখানে সময় কতটা হলো, t2 t1, আর এই প্রথমে স্টপ ওয়াচে 3 সেকেন্ড দেখেছো, পরে স্টপ ওয়াচে দেখছো 8 সেকেন্ড, মানে এই বি পয়েন্ট থেকে সি পয়েন্টে পৌঁছাতে কত সময় লেগেছে, t2 t1, তো মানে 8 - 3 তো 5, ঠিক আছে, বুঝতে পারছো এটা 5, হ্যাঁ। একে আমি বলছি ডেল্টা টি, মানে টাইমের অবকাশ বা টাইম, মানে কতটা টাইম অতিক্রম করেছে। আর এখানে θ2 θ1 এই সময়ে এই কোণটাই গেছে, বুঝতে পারছো? কোথায় গেছে, এখানে ধরো এটা সাপোজ ধরো 30 ছিল প্রথমে, তার মানে 0 থেকে 30, হ্যাঁ, তারপরে দেখেছো এটা 90 হয়েছে, হ্যাঁ, তাহলে কত কোণ গেছে, এটা 60 গেছে, সেটাই বলছে এটা, এটাকে বলবো ডেল্টা থিটা, ডেল থিটা, তাহলে এখানে ওমেগা সমান কত হবে, ওমেগা ইকুয়াল টু কত হবে বলো তো, ওমেগা ইকুয়াল টু ডেল থিটা বাই ডেল টি, বোঝা গেছে? ঠিক আছে। এবার তুমি যদি এখান থেকে তাৎক্ষণিক বার করতে চাও, তাৎক্ষণিক বেগ, ঠিক আছে, ওমেগা তাৎক্ষণিক মানে কি বলতো, মানে কি বলতো, তুমি গাড়ি চালাচ্ছ, তাহলে তাৎক্ষণিক রৈখিকের ক্ষেত্রে তুমি মনে করো, আমরা পড়েছিলাম না তাৎক্ষণিক বেগ, কি করছিলে তুমি, গাড়ি চালাচ্ছ বাইক, করে কোনো সময় একবার হঠাৎ স্পিডটা বাড়িয়ে দিলে, হ্যাঁ, স্পিড বাড়াচ্ছ, কোনো সময় কমাচ্ছ, তাৎক্ষণিক মানে এই সময় তোর স্পিডোমিটারে দেখবে এই সময় তোমাকে বলা হলো স্টপ, বা এই মুহূর্তে দেখো রিডিংটা, একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য তুমি তাকিয়ে দেখবে তোমার স্ক্রিনের রিডিংটা, সেটাই হচ্ছে, বা সেই মুহূর্তে তোমার বেগটা, সেটাই হচ্ছে তাৎক্ষণিক বেগ, ওই মুহূর্তে, তখন সময়টার খুবই অল্প, টি টেন্স টু জিরো, মানে এমন না যে গাড়ি থেমে আছে সেই মুহূর্তে জিরো, টি ইকুয়াল টু জিরোতে না, টি টেন্স টু জিরো, মানে ডেল্টা টি টেন্স টু জিরো, মানে টি টেন্স টু, সরি ডেল্টা টি না, টি টেন্স টু জিরো, মানে কি এই যাচ্ছে এই যাচ্ছে, এই মুহূর্তে তোমার বেগটা কত, হ্যাঁ, তোমার বেগ যদি দেখা যায়, সেই যে বেগটা বলা হয় সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। ব্যাপারটা বুঝতে পারছেন, একটা অঙ্ক দিয়ে বোঝাবো, ঠিক আছে। দেখো ওমেগা ইকুয়াল টু ডেল্টা ডেল থিটা বাই ডেল টি, তো এবার ওমেগা, হ্যাঁ, কখন তাৎক্ষণিক বেগ বলবো, যখন লিমিট, হ্যাঁ, ডেল্টা টি টেন্স টু জিরো, সরি ডেল্টা টি টেন্স টু জিরো, ঠিক আছে,
ঠিক আছে, সরি ডেল্টা টি না তো বললাম না তো, টি টেন্স টু জিরো, ঠিক আছে, টি টেন্স টু জিরো, ঠিক আছে, টি টেন্স টু জিরো, তখন এই ডেল থিটা বাই ডেল টি, এটাই হচ্ছে তাৎক্ষণিক বেগ। হ্যাঁ, একে আমরা ডি থিটা বাই ডিটি বলবো। এবার তাৎক্ষণিক বেগ আর এর আগেরটা হচ্ছে কি বলতো, এটা তাৎক্ষণিক বেগ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই দুটো সময়ের ইন্টারভ্যালে বেগ কত, অ্যাকচুয়ালি এই ইন্টারভ্যালে গড় বেগ কত এটা। হ্যাঁ, আর এটা তাৎক্ষণিক বেগ মানে কোনো এক মুহূর্তে বেগ কত। হ্যাঁ, যেমন তোমার, ঠিক আছে করে দেবো, একটা অঙ্ক করবো। হ্যাঁ, একটা অঙ্ক করছি দেখি, ঠিক আছে। দেখো সাপোজ ধরো একটা দিয়েছে থিটা ইকুয়াল টু 6t স্কোয়ার প্লাস 4। এবার তোমাকে বললো at t equal to 2, t equal to 3 সেকেন্ড, ঠিক আছে, 3 সেকেন্ডে হ্যাঁ বেগ কত। আর একটা বললো, তোমাকে বললো t equal to 3 সেকেন্ড পর্যন্ত বেগ কত, বা ইন t equal to 3 সেকেন্ডে বেগ কত। ইংরেজিটা বুঝলে ব্যাপারটা ভালো বুঝতে পারবে। এক t equal to 3 সেকেন্ড মানে কি, ওই মুহূর্তে বেগটা কত, ওই ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে জাস্ট তুমি স্টপওয়াচ চালিয়েছো, যখন 3 সেকেন্ড হয়ে গেছে সেই মুহূর্তে বেগটা কত। ঠিক আছে, এই বেগটা কত হবে বলো তো, অ্যাকচুয়ালি এইটা হবে ডি থিটা ডিটি। দেখো এই দুটো কিন্তু আলাদা, তুমি অঙ্কটা করো দেখো বুঝতে পারবে। ডি থিটা ডিটি কত হবে বলো তো, ডেরিভেটিভ জানো থিটা, থিটা ইকুয়াল টু কত হচ্ছে 6t স্কয়ার প্লাস 4, ঠিক আছে। ডি থিটা ডিটি ডেরিভেটিভ হয় কার সাপেক্ষে, ডেরিভেটিভ টি এর সাপেক্ষে। প্রথমে 6 কি আছে কনস্ট্যান্ট বেরিয়ে গেল, 6 বেরিয়ে গেল। হ্যাঁ, এবার কি হবে, 2 কমন আছে জানো তো, টি এর পাওয়ার 2 থেকে 1 কমে যায় তাহলে 1 হলো, ঠিক আছে, 1 মানে কিছু নেই মানে 1। সংখ্যার ডেরিভেটিভ 0 হবে, ঠিক আছে। at t ইকুয়াল টু বসিয়ে দাও ডি থিটা ডিটি at t ইকুয়াল টু 3, দেখা যাচ্ছে তো। এখানে কত হচ্ছে 6 দুগুণে 12 অলরেডি হয়ে যাচ্ছে, গণিত t এর ভ্যালু বসাও, 3 বসিয়েছি তো, তাহলে কত হচ্ছে 3 12 36 ওমেগা থিটা বাই টি, থিটাটা কি ছিল রেডিয়ান ধরে নাও, রেডিয়ান এটা। হ্যাঁ হ্যাঁ, রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, এইটা হচ্ছে তাৎক্ষণিক বেগ, ঠিক আছে। এবার বলছে যে এই সময় পর্যন্ত বেগ কত, অ্যাকচুয়ালি মানে এখানে মানে থিটা ডিফারেন্স বার করব, মানে কি হচ্ছে এইটা বার করব, ঠিক আছে, এইটা বার করব। কি বার করব, এটা মুছে দিলাম। হ্যাঁ, কি বার করব বলো, এইটা বার করব তো। যখন t ইকুয়াল টু 0, তখন থিটা কত, তখন তো তাকে বলবো থিটা 1, থিটা 1 কত বলো, থিটা 1 ইকুয়াল টু 6, t ইকুয়াল টু 0 বসিয়ে দাও, 0 স্কয়ার মানে 0 প্লাস 4 ইকুয়াল টু কত হলো 4। কিসে আছে রেডিয়ান, তার মানে রেডিয়ান বসিয়ে দাও, ঠিক আছে। এবার t ইকুয়াল টু 3, এই সময় অ্যাকচুয়ালি এভারেজ বের হয় এটা, t ইকুয়াল টু 3, এটা থিটা 2 বসিয়ে দাও, এটা কত হচ্ছে দেখো 6, t ইকুয়াল টু কত বসাবো 3 বসাবো, তার মানে 3 3 9, 3 এর স্কয়ার মানে 9 প্লাস 4 ইকুয়াল টু কত, 6 9 54, 6 9 54 প্লাস 4 ইকুয়াল টু কত হচ্ছে 58 রেডিয়ান। হ্যাঁ, 58 রেডিয়ান, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো এখানে বলো ওমেগা, ইকুয়াল টু কি ছিল, ডেল থিটা মানে কি থিটা 2 মাইনাস থিটা 1 বাই t2 মাইনাস t1, ঠিক আছে, এটা t1 এটা t2, ঠিক আছে। এবার দেখো থিটা 2 মানে কত, যে 58, হ্যাঁ, মাইনাস 4, থিটা 2 মাইনাস থিটা 1 হয়ে গেল। আর t2 মানে 3 মাইনাস t1 মানে কত 0 ইকুয়াল টু কত হচ্ছে বলো তো 54 বাই 3, ঠিক আছে। কয় দিকে কাটছে দেখো, 3 একে 3, 24, 3 8 24, ঠিক আছে। তাহলে কত হচ্ছে বলো তো, এখানে 18 রেডিয়ান পার সেকেন্ড। দেখো দুটোর মান আলাদা, অনেকটাই আলাদা। তাহলে এই ব্যাপারটা আর ওই যে ডিটি ওমেগা ইকুয়াল টু ডিটি
ডি থিটা বাই ডিটি, এই দুটো জিনিস আলাদা। এটা হচ্ছে তাৎক্ষণিক, ঠিক আছে, ডেরিভেটিভ করে বার করবে, অ্যাট টাইম এত আর ইন টাইম এত, মানে কি এটা হচ্ছে এভারেজ বেগ, ঠিক আছে, পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। এবার এর একক বলো তো কি হবে, এর একক, বেগের একক কি হবে? ইজিলি পেরে যাবে তোমরা, নিজে বার করো, বার করে এখান থেকে একক বলো। থিটার একক কি ছিল মনে করে বলো, থিটা, থিটার একক কি ছিল? রেডিয়ান, ঠিক আছে, থিটার একক কি ছিল? রেডিয়ান। আর সময়ের একক কি হবে? সেকেন্ড। তাহলে একক কি হচ্ছে বলো, একক কি হচ্ছে? ওমেগার একক কি হচ্ছে? থিটার একক কি হচ্ছে? রেডিয়ান, হ্যাঁ, বাই সময়ের একক সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। মাত্রা কি হবে বলো? আচ্ছা, ওমেগা ইকুয়াল টু কি হচ্ছে? থিটা বাই টি। আচ্ছা, থিটার মাত্রা একটু আগে দেখেছিলাম, কৌণিক সরণে মাত্রা এক হয়, সময় মাত্রা কি হবে? টি, ক্যাপিটাল টি, হ্যাঁ, তাহলে টি ইনভার্স, এটা হচ্ছে মাত্রা। হ্যাঁ, এবার বলো যে এইটা ভেক্টর না স্কেলার? অবশ্যই এটা একটা ভেক্টর রাশি। হ্যাঁ, এটাও সেম, আমি বলেছি তো বৃত্ত গতিতে সমস্ত ক্ষেত্রেই আমাদের বেগটা হচ্ছে অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর, ঠিক আছে। তাহলে এর অভিমুখ কি হবে? অ্যাক্সিস বরাবর হবে, ঠিক আছে। দেখো আগেই আমরা দেখিয়েছি, অ্যাক্সিস বরাবর অ্যান্টি ক্লকওয়াইজ হলে এর গতি কোন দিকে হবে? উপরের দিকে, আর ক্লকওয়াইজ হলে গতি কি হবে? নিচের দিকে। সেম হবে। অ্যাকচুয়ালি থিটার গতি, থিটার অভিমুখ যেদিকে হয়, থিটার অভিমুখ মানে কৌণিক সরণের অভিমুখ যেদিকে হবে, কৌণিক বেগের অভিমুখও সেই দিকে হবে, ঠিক আছে। তাহলে সেম জিনিস, হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয়, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয়, তাহলে আমরা একটু আগে দেখেছি, হ্যাঁ, কি দেখেছি? অক্ষ বরাবর তো হবেই, কারণ অ্যাক্সিয়াল ভেক্টর, অক্ষ বরাবর উপরের দিকে, ঠিক আছে। থিটার অভিমুখও এইদিকে হবে, আবার ওমেগার অভিমুখও, ওমেগা মানে কৌণিক বেগের অভিমুখও এইদিকে হবে, হ্যাঁ, ঠিক আছে। আর যদি ক্লকওয়াইজ হয় মানে ঘড়ির কাঁটার দিকে হয়, হ্যাঁ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ, ঘড়ি কাঁটার দিকে হয়, তাহলে এটা নিচের দিকে হবে, ঠিক আছে। থিটার অভিমুখও এইদিকে হবে, আবার ওমেগার অভিমুখও বা কৌণিক বেগের অভিমুখও নিচের দিকে হবে। ক্লিয়ার? এবং ঠিক আছে, ঠিক আছে। এবার এই চ্যাপ্টারের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা কি? সেটা হচ্ছে কৌণিক বেগের সঙ্গে রৈখিক বেগের সম্পর্ক। ক্লিয়ার? এই পর্যন্ত লিখে নাও, ঠিক আছে। কৌণিক বেগের সঙ্গে রৈখিক বেগের সম্পর্ক লেখো, হেডিং লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কৌণিক বেগের সঙ্গে রৈখিক বেগের সম্পর্ক। ঠিক আছে, কৌণিক বেগ আর রৈখিক বেগের সম্পর্ক, ঠিক আছে। কৌণিক বেগ কি হচ্ছে? ওমেগা, হ্যাঁ, রৈখিক বেগ ও রৈখিক বেগ কি দিয়ে বস কত? রৈখিক বেগ ভি, তাই তো, ঠিক আছে, লেখা দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ, কৌণিক বেগ ও রৈখিক বেগের সম্পর্ক খুব খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো, আচ্ছা, রৈখিক বেগ সমান কি জানি আমরা? হ্যাঁ, বেগ সমান কি জানি? সরণ বাই সময়, ভেক্টর পড়ে দিচ্ছি। হ্যাঁ, কি জানি? সরণ বাই সময় বা এস বাই টি। এবার বলো এস ইকুয়াল টু কি জানি? এস ইকুয়াল টু আর থিটা, প্রথমেই আজকে দেখেছি, ঠিক আছে। তাহলে এস এর জায়গায় লিখে দাও আর থিটা বাই টি ইকুয়াল টু কি হবে? দেখো, আরটাকে যদি আমি আলাদা করে রাখি, তাহলে এখানে কি লিখতে পারি? থিটা বাই টি লিখতে পারি, হ্যাঁ। তাহলে এইদিকে বাঁ দিকে ভি থাকলো। তাহলে এবার বলো ভি ইকুয়াল টু আর থিটা বাই টি সমান, আজকে কিছু পড়েছি, হ্যাঁ, থিটা বাই টি সমান কি পড়েছি? ওমেগা। এবার ভি ইকুয়াল টু আর ওমেগা হচ্ছে, হ্যাঁ। তাহলে এইটা পেয়ে গেলাম রৈখিক বেগের সঙ্গে কৌণিক বেগের সম্পর্ক। এটা হচ্ছে রৈখিক বেগ, এটা হচ্ছে কৌণিক বেগ, এটা হচ্ছে ব্যাসার্ধ। দেখো, এটা হচ্ছে রৈখিক, এটা হচ্ছে রৈখিক বেগ, এটা হচ্ছে ব্যাসার্ধ, হ্যাঁ, এটা হচ্ছে কৌণিক বেগ, ঠিক আছে। রৈখিক বেগ,
কৌণিক বেগ আর ব্যাসার্ধ। ঠিক আছে, এবার বলো বেগ কি, স্কেলার না ভেক্টর? ঠিক আছে, কি বলছি, বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, ভি একটা ভেক্টর রাশি। এবার ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেখো, ব্যাসার্ধ, হ্যাঁ দেখতে পাচ্ছ ব্যাসার্ধ, হ্যাঁ এইটা ধরো, দেখা যাচ্ছে, দেখো একটা ব্যাসার্ধ, এটা তো ব্যাসার্ধ অ্যাকচুয়ালি একটা ভেক্টর রাশি। হ্যাঁ, ব্যাসার্ধ ভেক্টর রাশি, কোথা থেকে কোথায় অভিমুখ হবে? ব্যাসার্ধের ব্যাসার্ধ অভিমুখ হবে, হ্যাঁ কেন্দ্র থেকে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। কি বলছি, ব্যাসার্ধের অভিমুখ হবে কেন্দ্র থেকে বাইরের দিকে, ব্যাসার্ধ বরাবর, লেখো ব্যাসার্ধ বরাবর, হ্যাঁ কেন্দ্র থেকে কোন দিকে? বাইরের দিকে, বাইরের দিকে। ঠিক আছে, হ্যাঁ এটা বুঝে গেছো, এটা আলাদা জিনিস। হ্যাঁ ঠিক আছে, ব্যাসার্ধ বরাবর কেন্দ্র থেকে বাইরের দিকে এই ভেক্টরের অভিমুখ। কোন ভেক্টরের? ব্যাসার্ধ ভেক্টরের। ব্যাসার্ধ অ্যাকচুয়ালি একটা ভেক্টর রাশি, তার অভিমুখ হবে কেন্দ্র থেকে বাইরের দিকে ব্যাসার্ধ বরাবর। এবার ভি একটা রৈখিক বেগের, জানো আমরা, তোমরা আগে থেকেই, আমরাও জানি তোমরাও জানো যে ভেক্টর রাশি একটা, হ্যাঁ এইটাও একটা ভেক্টর রাশি। ঠিক আছে, ওমেগা, ওমেগা একটু আগে দেখলাম এটাও একটা ভেক্টর রাশি। এবার বলো দুটি ভেক্টরের নরমাল গুণ কি হয়? হয় না, দুটি ভেক্টর হয় হতে হবে ডট প্রোডাক্ট, না হয় হতে হবে ক্রস প্রোডাক্ট। তাহলে এই ভেক্টরটির কি হয়েছে তুমি বলো, এর দুটি গুণফল। দেখো ভেক্টরের দুই রকমই গুণ হয়, ভেক্টরের গুণ দুই রকমই হয়, হয় ডট হতে হবে, অথবা কি হতে হবে, ক্রস হতে হবে। এবার বলো এখানে ডট হবে না ক্রস হবে? এবার দেখো এই দুটি ভেক্টরের গুণফল কি হয়েছে, একটা ভেক্টর রাশি হয়েছে। যদি এখানে ডট দিই তাহলে এটা কি ভেক্টর হতে পারতো? হতে পারতো না, তাহলে অবশ্যই এটা একটা ক্রস প্রোডাক্ট, তাহলে অবশ্যই এটা ক্রস প্রোডাক্ট। এবার তোমার হাতে এবার দুটো অপশন আছে, দেখো যেহেতু আর ক্রস ওমেগা এইভাবেও গুণ হতে পারে, আবার ওমেগা ক্রস আর এভাবেও গুণ হতে পারে। তাহলে ভি ইকুয়াল টু কোনটা? ভি ইকুয়াল টু আর ক্রস ওমেগা না ওমেগা ক্রস আর? আচ্ছা, যদি ভি ইকুয়াল টু আর ক্রস ওমেগা বা ওমেগা ক্রস আর হয়, একটা জিনিস তো অবশ্যই শিওর, ভি, হ্যাঁ কি হয়, আরে ভুলে গেছো, সি একটা ভেক্টর সি, হ্যাঁ ইকুয়াল টু যদি এ ক্রস বি হয়, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা বলতে পারতাম সি, হ্যাঁ পারপেন্ডিকুলার টু এ, হ্যাঁ and C perpendicular to B। মানে C দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট, যে ভেক্টরটা হবে সেটা অবশ্যই ভেক্টরের দুটির সঙ্গে প্রত্যেকের সঙ্গে লম্ব হবে। তাহলে C অবশ্যই এর সঙ্গে লম্ব, C অবশ্যই B এর সঙ্গে লম্ব। ঠিক আছে, তা বা বলতে পারি এ বি যে তলে আছে সেই তলের সঙ্গে লম্ব হচ্ছে C। ঠিক আছে, এবার তাহলে C এখানে কি আছে, এখানে ভি, তাহলে ভি পারপেন্ডিকুলার টু ভি, ঠিক আছে, ভি পারপেন্ডিকুলার টু কি হচ্ছে ভি, হ্যাঁ তাহলে পারপেন্ডিকুলার টু হবে একবার হবে কি ওমেগা, হ্যাঁ এন্ড ভি পারপেন্ডিকুলার টু হবে কি হবে আর। ঠিক আছে, ঠিক আছে, এটা মানে বোঝায় শুধুমাত্র যে এইটা, দেখো এইটা মান দুটো সেমই আসবে, শুধুমাত্র এর অভিমুখ আর অভিমুখ উল্টো হয়। হ্যাঁ, এ যদি উপরের দিকে বোঝায় এ হবে নিচের দিকে। দেখো আমি ধরেছি এইটা একটা ভেক্টর, ঠিক আছে, সরি এটা একটা বৃত্তগতি, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ধরে ঘুরছে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ধরে ঘুরছে, হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ ধরে ঘুরছে। ঠিক আছে, এ থেকে পয়েন্ট বি তে পৌঁছালো, হ্যাঁ না ছেড়ে দাও, এখান থেকে যদি ঘুরে বলো এই সময়, হ্যাঁ এই সময় গতির অভিমুখ কোন দিকে হবে? এই সময় গতির অভিমুখ এর স্পর্শক বরাবর হবে না, মানে বোর্ডের তলে এইভাবে হবে, বোর্ডের তলে এভাবে হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ভি এর অভিমুখ তোমরা সবাই জানো, হ্যাঁ কারণ স্পর্শক বরাবর হয়। ঠিক আছে, এবার বলো আচ্ছা অক্ষ ভেক্টরের অভিমুখ, আচ্ছা অক্ষ ভেক্টর দাও, এই ব্যাসার্ধকে আমরা ব্যাসার্ধ বরাবর সামনের দিকে যে কোনো ভেক্টরকে তাই অ্যাক্সিস বরাবর বাড়াতে পারি, হ্যাঁ আর
ঠিক আছে, আর ভেক্টর হলো। এবার বলো এর অ্যাক্সিস কোন দিকে ডিরেকশন? এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে, হ্যাঁ, তার অ্যাক্সিস বরাবর উপরের দিকে হবে ডিরেকশন। ঠিক আছে, কোন দিকে হবে? অ্যাক্সিস বরাবর উপরের দিকে, তার মানে এইটা ধরে নাও। হ্যাঁ, এবার বলো দুটো জিনিস হয়, একটা হচ্ছে হ্যাঁ আর ক্রস ওমেগা, আর কি হচ্ছে ওমেগা ক্রস আর। ঠিক আছে, কি হচ্ছে, একটা হচ্ছে আর ক্রস ওমেগা, একটা হচ্ছে ওমেগা ক্রস আর। ঠিক আছে, এবার দেখো ওমেগা আর ক্রস ওমেগা মানে নিচের দিকে বোঝাবে। দেখো অ্যাঙ্গেলটা মাপা তো মেন জিনিস। দেখো এদিকে দেখো, এইটা দাও কালিটা করে নি, কালি কমে গেছে। দেখো এখানে কি হচ্ছিল, আর এইদিকে, হ্যাঁ কি বলছিলাম, দেখো দুটো জিনিস হয়, একটা হচ্ছে ভালো করে বুঝো, দেখো আর ক্রস ওমেগা মানে এই যে তলটা আছে এই তলের সঙ্গে লম্ব হবে, এই তলের সঙ্গে লম্ব এক হতে পারে এই দিকে আর হতে পারে এই দিকে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি ভি এর ডিরেকশন এই দিকে। এবার ওমেগা যদি এই দিকে হয়, আর ক্রস ওমেগা মানে কি হবে, অ্যাক্সিসটা আর থেকে থিটাটা দেখো এরকম যদি হয়, এরকম যদি হয়, আর এটা যদি ওমেগা হয়, ঠিক আছে, আমরা এইভাবে মাপি। আর ক্রস ওমেগা অভিমুখটা হবে এরকম, এটা হচ্ছে আর ক্রস ওমেগা। এবার যদি এরকম হয় ওমেগা, হ্যাঁ এটা আর ওমেগা ক্রস আর হয়, তাহলে নিচের দিকে হয় ওমেগা ক্রস আর। মনে আছে, একটা হয় আর ক্রস ওমেগা, একটু বড় করে আঁকবো, দেখো একটা হয় আর ক্রস ওমেগা, দেখো এটা আর এটা ওমেগা। আর থেকে ওমেগার দিকে মাপবো, বৃদ্ধাঙ্গ এই দিকে অভিমুখটা কি হবে, আর থেকে ওমেগার দিকে মাপবো, তাহলে বৃদ্ধাঙ্গুলটি হবে এর অভিমুখ। কার অভিমুখ? যে আর ক্রস ওমেগা, তাহলে উপরের দিকে হচ্ছে আর ক্রস ওমেগা। ঠিক আছে, ঠিক আছে, আর ক্রস ওমেগা। আর একটা হচ্ছে ওমেগা ক্রস আর, এটা হচ্ছে ভিতরের দিকে, আমরা এখানে নিচে দেখিয়েছি। ঠিক আছে, এবার তুমি ভালো করে দেখো এই জিনিসটা। হ্যাঁ, ধরো তুমি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে, হ্যাঁ ভালো করে দেখো ডিরেকশন এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ। যে ছবিটা দেখো এই ছবিটা, এই ছবিটা দেখো, এইটা হচ্ছে গতির অভিমুখ এই দিকে আছে। ঠিক আছে, হ্যাঁ দাও দুটো পেন, এই পেন আর এই পেন। ঠিক আছে, দেখো এইটাই তো, ঠিক আছে, এইটা হচ্ছে গতির অভিমুখ। ঠিক আছে, বেগের অভিমুখ, এইটা হচ্ছে দেখো এইটা হচ্ছে বেগের অভিমুখ। ঠিক আছে, এবার এইটা হচ্ছে এইটা হচ্ছে তোমার অ্যাক্সিসের অভিমুখ। হ্যাঁ দেখো আর ছবির সঙ্গে মিলাও, আর এইটা হচ্ছে তোমার আর এর অভিমুখ। হ্যাঁ, এবার আর ক্রস, হ্যাঁ আর ক্রস ওমেগা করলে থিটার অভিমুখ হবে নিচের দিকে, আর থিটা আর ওমেগা ক্রস আর হলে উপরের দিকে। বুঝতে পারছো না? ভালো করে দেখো, দেখো এইটা আছে, দেখো এইটা দেখতে পাচ্ছ, এটা দেখো এইভাবে আছে তো, এইভাবে আছে। হ্যাঁ, এইটা সঙ্গে দেখো, এইটা যদি আর হয়, কালোটা দেখো, কালোটা আর, আর এইটা হচ্ছে ওমেগা। ঠিক আছে, ওমেগা আর আর, তুমি ভালো করে দেখো ওমেগা ক্রস আর কোন দিকে হচ্ছে, নিচের দিকে, আর আর ওমেগা, সরি সব গন্ডগোল হয়ে যাচ্ছে। দেখো এই দেখো দুটো ভেক্টর যদি এরকম থাকে, একটা হচ্ছে আর ক্রস ওমেগা, একটা হচ্ছে ওমেগা ক্রস আর। আর ক্রস ওমেগা হলে এর তলের সঙ্গে লম্ব হবে এইদিকে, আর ওমেগা ক্রস আর হলে এই তলের সঙ্গে এইদিকে লম্ব হবে। ঠিক আছে, এইভাবে আছে। যদি আমরা ওমেগা ক্রস আর করি তাহলে উপরের দিকে অভিমুখ হচ্ছে, আর ক্রস ওমেগা হলে নিচের দিকে অভিমুখ হচ্ছে। দেখো আর ক্রস ওমেগা হলে নিচের দিকে অভিমুখ হচ্ছে, আর ওমেগা ক্রস আর হলে উপরের দিকে। বুঝতে পারছো? ওমেগা ক্রস আর হলে দেখো এটা ওমেগা ক্রস আর হলে উপরের দিকে, আর ক্রস ওমেগা হলে নিচের দিকে। তুমি বাড়িতে ভালো করে করো। ঠিক আছে, এরকম আছে, আর ক্রস ওমেগা হলে নিচের দিকে, আর ওমেগা ক্রস আর হলে উপরের দিকে। অ্যাকচুয়ালি ভি এর অভিমুখ কোন দিকে আছে? উপরের দিকে। তাহলে ওমেগা ক্রস আর এটা হবে ঠিক, আর অন্যটা হবে ভুল। তাহলে
ওমেগা ক্রস আর এটা হচ্ছে ঠিক, এটা হচ্ছে ভুল। বোঝা গেছে? ঠিক আছে। কি এখনো বুঝতে পারোনি? আরে এটা আছে এইভাবে, ঠিক আছে, এটা আছে এইভাবে, ঠিক আছে, এটা উল্টো দিকেছিলাম না, এটা আছে এইভাবে, এটা আছে এইভাবে। এবার দুটো ভেক্টর, হ্যাঁ, এর সঙ্গে লম্ব হবে, ভি এর সঙ্গে লম্ব হবে, মানে কি ভি ইকুয়াল টু কি হবে, ভি কি হবে, ওমেগার সঙ্গে লম্ব হবে, আবার ভি ইকুয়াল টু ভি হবে আর এর সঙ্গে লম্ব। বলো ভি এটা হতে পারে উপরের দিকে আর হতে পারে নিচের দিকে। এবার তুমি ভাবো যদি এই নিচের দিকে হয় তাহলে এটা হবে, নিচের দিকে হয়, নিচের দিকে হওয়ার কথা না, উপরের দিকে ডিরেকশন আছে। তাহলে দেখো এখানে দেখো ওমেগা, এটা কি আর ক্রস ওমেগা হলে নিচের দিকে বোঝাচ্ছে, তাই সেটা না, তাই ভুল এটা। আর ওমেগা ক্রস আর মানে উপরের দিকে হওয়া উচিত, তাই তো, ওমেগা ক্রস আর, দেখো ওমেগা, ওমেগা এটা ওমেগা ক্রস আর উপরের দিকে। ঠিক আছে, আশা করি এবার বুঝেছো। এবার ঠিক আছে, এবার হেডিং দাও তুমি পর্যায়কাল। হেডিং দাও পর্যায়কাল। পর্যায়কাল, ধরো যে কোনো একটা বস্তু, হ্যাঁ, কি বলছি, কোনো বস্তু যদি, দাঁড়াও মুছে নি, কোনো বস্তু যদি একবার পূর্ণ একটা পয়েন্টকে কেন্দ্র করে তো বৃত্তাকার পথে ঘুরছে, যদি কোনো বস্তু যদি একবার পূর্ণ আবর্তন করতে যে সময় লাগে সেই সময়টাকে বলবে একবার পর্যায়কাল। ঠিক আছে, পর্যায়কাল কাকে বলে, তাহলে কোনো বস্তু কোনো একবার চারিদিকে ঘুরে আসতে যে সময়টা লাগে তাকে পর্যায়কাল বলছি। কি বলছি, এক ধরো এইটা, হ্যাঁ, ধরো এইখান থেকে শুরু করেছে, ওকে কেন্দ্র করে, হ্যাঁ, এ থেকে শুরু করলো, বিতে গেল, সিতে গেল, ডিতে গেল, আবার এতে পৌঁছালো। এই টোটাল একবার ঘুরে আসতে যে সময়টা লাগছে একেই বলবো আমরা পর্যায়কাল। ঠিক আছে, পর্যায়কাল কাকে বলে, একটা পূর্ণ আবর্তন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলবো। পর্যায়কালকে ক্যাপিটাল টাইম পিরিয়ড ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, ঠিক আছে, ক্যাপিটাল টি দিয়ে পর্যায়কালকে প্রকাশ করা হয়। ঠিক আছে, এবার বলো একবার টোটাল যদি আবর্তন করে, হ্যাঁ, তাহলে রৈখিক কৌণিক সরণ কত হবে, থিটা ইকুয়াল টু কত হবে বলো, হ্যাঁ, কত হবে বলো, এই অ্যাঙ্গেলটা কত পাই, এই অ্যাঙ্গেলটা কত আবার একটা পাই, পাই আর পাই, তাহলে কত হচ্ছে থিটা ইকুয়াল টু 2 পাই। সময় কত লাগবে, সময় হচ্ছে পর্যায়কাল ক্যাপিটাল টি। তাহলে এক্ষেত্রে বেগ ইকুয়াল টু কত হচ্ছে বলো তো, ওমেগা ইকুয়াল টু কত হয়, সরণ, বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, হ্যাঁ, কৌণিক বেগ ইকুয়াল টু কৌণিক সরণ বাই সময়। ঠিক আছে, সেটা করতে হচ্ছে কৌণিক বেগ হচ্ছে, কৌণিক সরণ হচ্ছে 2 পাই আর সময় হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, এটা মনে রাখবে। তাহলে কি হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, একটু পরে আবার লাগবে আমাদের ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। ঠিক আছে, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। ঠিক আছে, এবার পর্যায়কালের একক কি বলো, পর্যায়কাল একটা সময়, একক কি হবে বলো, অবশ্যই একক হবে সেকেন্ড, হ্যাঁ, বা ঘন্টা, মিনিট, এইসব। এর মাত্রা বলো, পর্যায়কাল একটা যেহেতু সময়, এর মাত্রা কি হবে ক্যাপিটাল টি। ঠিক আছে, এবার টি হবে তো, এম এল লিখতে পারো তোমার ইচ্ছা হলে, m0, হ্যাঁ, l0 টি, এটাও লিখতে পারো, বা জাস্ট টি লিখে দিতে পারো, বা জাস্ট টি লিখে দাও, কোনো ব্যাপার না। ঠিক আছে, এবার এবার বলো কম্পাঙ্ক কি জিনিস। দেখো একবার পূর্ণ আবর্তনে এক যার সময় লাগে তাকে পর্যায়কাল বলছি। এবার এমন হলো যে 1 সেকেন্ডে 10 বার কেউ ঘুরে আসলো, ঠিক আছে, তাহলে এর কম্পাঙ্ক হবে 10। 1 সেকেন্ডে যতবার ঘুরবে, ঠিক আছে, তার কম্পাঙ্ক হবে সেই সংখ্যাটা। ধরো 1 ঘন্টায় যদি একবার ঘুরে তাকেও বলবো কম্পাঙ্ক এক, তখন এককটা হচ্ছে পার ঘন্টা, পার সেকেন্ড, পার মিনিট। আমরা তাই ইন জেনারেল বলবো একক সময়ে যবার পূর্ণ আবর্তন করবে তাকেই বলবো পর্যায়কাল, তাকেই বলবো কম্পাঙ্ক। ঠিক আছে, কি বলবো, হেডিং দাও, এই জিনিসটা মনে রাখবে বললাম। ঠিক আছে, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, একটু পরে কাজে লাগবে, লিখে রাখো তো,
ওমেগা ইকুয়াল টু 2π/t। ঠিক আছে, ওমেগা ইকুয়াল টু 2π/t, এটা লিখে রাখলাম। ঠিক আছে, একটু পরে কাজে লাগবে। কি হেডিং দিলে? কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক কাকে বলে? যে একক সেকেন্ডে, 1 সেকেন্ডে যতবার পূর্ণ আবর্তন করে তাকে বলে কম্পাঙ্ক। এবার সেকেন্ডে হলে, ঘন্টাতেও হতে পারে, 1 ঘন্টাতে যতগুলো আবর্তন করে তাকেই হচ্ছে কম্পাঙ্ক। আর মিনিটে, 1 মিনিটে যতবার কম্পন করে তাকে বলা হচ্ছে, যতবার পূর্ণ আবর্তন করে তাকে বলবো কম্পাঙ্ক। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে সময় লাগে 1 বছর, তাহলে 1 বছরে কত কম্পাঙ্ক? 1। ঠিক আছে, ঠিক আছে, পার ইয়ার ওটা কম্পাঙ্কটা, এককটা পরে বললে বুঝে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ইন জেনারেল কি বলবো? একক সময়ে, একক সময়ে বা 1 সময়ে, একক মানে 1 সময়ে, হতে পারে সেকেন্ডে, হতে পারে মিনিটে, হতে পারে ঘন্টাতে, 1 সময়ে একবার, হ্যাঁ, পূর্ণ আবর্তন করলে, কি হবে? কম্পাঙ্ক হবে, কম্পাঙ্ক কত হবে? 1। হ্যাঁ, দুবার, 2 সময়ে, হ্যাঁ সরি, 1 সময়ে দুবার পূর্ণ আবর্তন করলে কম্পাঙ্ক হবে 2। 1 সেকেন্ডে বা 1 মিনিটে, 1 সেকেন্ডেই ধরলাম, 1 সেকেন্ডে, একক সময়েই বলবো, 1 সেকেন্ডে একবার করলো 1, 1 সেকেন্ডে দুবার করলো 2, 1 সেকেন্ডে 10 বার করলো পূর্ণ আবর্তন, তাহলে কম্পাঙ্ক কত হবে? 10। হ্যাঁ, 1 সেকেন্ডে বা একক সময়ে n বার করছে, পূর্ণ কম্পন, হ্যাঁ, পূর্ণ আবর্তন কতবার করছে? 1 সেকেন্ডে একক সময়ে পূর্ণ আবর্তন করছে n বার, তাহলে কম্পাঙ্ক হচ্ছে n। বোঝা গেছে? ঠিক আছে, এবার দেখো এখানে সরণ কতগুলো। হ্যাঁ, যদি একবার আবর্তন করে, 1 সেকেন্ডে একবার আবর্তন মানে 2π। হ্যাঁ, এই ক্ষেত্রে দুবার আবর্তন করছে, থিটা ইকুয়াল টু 2, দুবার আবর্তন করবে, একবারে 2π, দুবারে 2 ইনটু 2π। হ্যাঁ, এক্ষেত্রে থিটা হলো 10 বার আবর্তন করছে, মানে 10 গণিত 2π। হ্যাঁ, এখানে থিটা কত বলো তো? কবার আবর্তন হচ্ছে? n, তাহলে n গণিত 2π। ঠিক আছে, তাহলে, ঠিক আছে, তাহলে থিটা সমান কত হচ্ছে? থিটা ইকুয়াল টু n গণিত 2π। আচ্ছা, n গণিত 2π, তাহলে বেগ কত হচ্ছে? সময় কত? এক্ষেত্রে সময় 1 সেকেন্ড হলে সেকেন্ড হতো, মিনিট হলে মিনিট হবে, যা হবে। ঠিক আছে, তাহলে বেগ কত বলো তো? কৌণিক বেগ ইকুয়াল টু থিটা বাই টি। থিটা কত আছে? n ইন্টু 2π/t। তার মানে কত হচ্ছে? t ইকুয়াল টু 1। তাহলে ওমেগা ইকুয়াল টু কত হচ্ছে? সরি, 2π ছিল এটা না, 2π n ইন্টু 2π। তাহলে n ইকুয়াল টু কত হচ্ছে বলো তো? ওমেগা ইকুয়াল টু 2πn। ঠিক আছে, এটা লিখতে পারি ওমেগা ইকুয়াল টু 2πn, একটু সুন্দর গুছিয়ে লেখো, ওমেগা ইকুয়াল টু 2πn, এটা মনে রাখবে, ওমেগা ইকুয়াল টু 2πn হয়। তারপরে n ইকুয়াল টু কত হচ্ছে বলো তো? এখান থেকে লিখতে পারি n ইকুয়াল টু কত হচ্ছে? ওমেগা বাই 2π লিখতে পারি না? দেখো তোমরা, ওমেগা ইকুয়াল টু n ইকুয়াল টু কত হচ্ছে? ওমেগা বাই 2π। এবার n ইকুয়াল টু ওমেগা বাই 2π হচ্ছে, উল্টে দাও এটাকে, 1/n ইকুয়াল টু কত হচ্ছে বলো তো? 2π/ওমেগা। এদিকটা উল্টে দিলাম, ওদিকটা উল্টে দিলাম, ঠিক আছে, কিছু নেই, বুঝতে পারছো? 1, এদিকটা উল্টে দিলাম 1/n, এদিকটা উল্টে দিলে কি হবে? 2π/ওমেগা। এবার একটু আগে দেখো, ওমেগা ইকুয়াল টু 2π/t, তাহলে এখানে t ইকুয়াল টু কত ছিল বলো তো? t ইকুয়াল টু ওমেগা বাই 2π, পর্যায়কাল। হ্যাঁ, t ইকুয়াল টু ওমেগা বাই 2π। আর এখানে দেখো, সরি, এখানে দেখো t ইকুয়াল টু কত হচ্ছে বলো তো? t ইকুয়াল টু কত হচ্ছে? 2π/ওমেগা। তাহলে এখানে দেখো 1/n ইকুয়াল টু 2π/ওমেগা, তাহলে 1/n ইকুয়াল টু t লিখতে পারি না? t ইকুয়াল টু, তাহলে এখানে t লিখতে পারি না? t ইকুয়াল টু 1/n ইকুয়াল টু 2π/ওমেগা। হ্যাঁ, তাহলে t ইকুয়াল টু 1/n লিখতে পারি না? বা n ইকুয়াল টু 1/t লিখতে পারি না? তাহলে কম্পাঙ্কের সঙ্গে পর্যায়কালের সম্পর্ক কি? জাস্ট ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো? n ইকুয়াল টু 1/t, তা বুঝতে পারলে না তো? দেখো, এই রুলসটা বুঝে গেছো?
ঠিক আছে, ছবি তুলে নাও। ঠিক আছে, লিখবে না তো জানি, ছবিটা তুলে নাও। আর একটা প্রসেস আছে, হ্যাঁ, দেখো কিভাবে করা যাবে। আচ্ছা আচ্ছা, 1 সেকেন্ডে ধরে নাও, 1 সেকেন্ডে হুম হুম 1 সেকেন্ডে 10 বার পূর্ণ আবর্তন করলো, 10 বার পূর্ণ আবর্তন। ঠিক আছে, কম্পাঙ্ক কত? 10। ঠিক আছে, ধরো 2 সেকেন্ডে 20 বার পূর্ণ আবর্তন করলো, কম্পাঙ্ক কত? সেটাও 10। কেন? 1 সেকেন্ডে যতবার করবে সেটাই হচ্ছে আবর্তন। ঠিক আছে, ধরো 10 সেকেন্ডে 100 বার করেছে, তাহলে কম্পাঙ্ক 10। ঠিক আছে, কারণ 1 সেকেন্ডে যতবার করবে। আচ্ছা, 10 সেকেন্ডে যদি 10 হয় তাহলে কম্পাঙ্ক কত? 1। আচ্ছা, 10 সেকেন্ডে যদি 1 হয় কম্পাঙ্ক কত? 1/10 হবে না? তাহলে n টি সেকেন্ডে একবার কম্পন করলে কম্পাঙ্ক n = 1/t হবে না? ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পেরেছো? আবার হ্যাঁ, এই প্রসেসও হবে, বুঝতে পেরেছো? এই প্রসেসও হবে, এই প্রসেসও হবে। তাহলে n = 1/t। এবার বলো মাত্রা কত আর একক কত? ঠিক আছে, মাত্রা আগে, একক কত বলো? একক হচ্ছে 1/t, মানে কি 1/সেকেন্ড। হ্যাঁ, মাত্রা কি হবে? মাত্রা কি হবে? 1/t। n এর মাত্রা 1/t হবে এখানে মাত্রা। ঠিক আছে, তাহলে এটাকে লিখতে পারি t ইনভার্স। ঠিক আছে, t ইনভার্স। ঠিক আছে, এবার হ্যাঁ, আর কিছু নেই। হ্যাঁ, কম্পাঙ্ক শেষ। আবার একটাই টপিক বাকি থাকছে, সেটা হচ্ছে কৌণিক ত্বরণ। ঠিক আছে, কৌণিক ত্বরণ খুব ভালো লাগবে, দেখো এই জিনিসটা, কৌণিক ত্বরণ। হ্যাঁ হ্যাঁ, আর একটা আছে যে কৌণিক, একটু ট্যাচা হয়ে আছে নাকি, দেখো আর একটা আছে, সেটা হচ্ছে তোমার কম্পাঙ্কের আরো একটা একক আছে। ঠিক আছে, কম্পাঙ্কের একটা একক আছে। ঠিক আছে, 1/t, 1/সেকেন্ড তো হলো। হ্যাঁ, এবার দেখো আর একটা একক, আর 3টে একক আছে। হ্যাঁ, যেটা খুব মানে ইম্পর্টেন্ট বলতে পারো। ঠিক আছে, যেটা হচ্ছে rps, rpm, rph। ঠিক আছে, একটা হচ্ছে rps, হ্যাঁ ips না, rps, rpm, আর একটা হচ্ছে rph। হ্যাঁ, rps হচ্ছে রিভলিউশন পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কবার ঘুরছে। যদি 10 rps লেখা থাকে তার মানে বুঝবে যে 1 সেকেন্ডে 10 বার ঘুরছে, বোঝা যাচ্ছে? যদি 15 rpm লেখা থাকে তাহলে 1 মিনিটে রেভলিউশন পার মিনিট, আর রেভলিউশন পার ঘন্টা। rph মানে রেভলিউশন পার ঘন্টা, rps মানে রেভলিউশন পার সেকেন্ড, rpm মানে রেভলিউশন পার মিনিট, rph মানে রেভলিউশন পার ঘন্টা। এটা ধরো দেওয়া আছে 10, মানে কি 1 ঘন্টায় 10 বার ঘুরে, 1 মিনিটে 15 বার ঘুরে, 1 সেকেন্ডে 10 বার ঘুরে, এটাই হলো ব্যাপার। ঠিক আছে, এবার দেখো এদের মধ্যে সম্পর্ক কি? 1 rps = কত হবে? সেখানে লিখছি 1 rps = কত হবে বলো তো? 1 সেকেন্ডে যদি একবার ঘুরে, 2 সেকেন্ডে কবার ঘুরবে? 2 বার। 3 সেকেন্ডে 3 বার, 10 সেকেন্ডে 10 বার, 60 সেকেন্ডে 60 বার। তাহলে 60 rpm লিখতে পারি না এটাকে? ঠিক আছে, এবার 1 মিনিটে মানে 60 সেকেন্ডে 60 বার ঘুরবে, মানে 1 মিনিটে 60 বার ঘুরবে, তাহলে rpm = 60। এবার দেখো যদি 1 মিনিটে 60 বার ঘুরে, 2 মিনিটে কত ঘুরবে? 2 × 60, 3 মিনিটে 3 × 60, 4 মিনিটে 4 × 60, 10 মিনিটে 10 × 60, 60 মিনিটে 60 × 60। এটা 60 মিনিটে একবার ঘুরবে, মানে কি 1 ঘন্টায় এতবার ঘুরবে। হ্যাঁ, 60 মিনিটে এতবার ঘুরবে মানে কি 1 ঘন্টা এতবার ঘুরবে, মানে rph। বুঝতে পারছো না? আরে rps মানে 1 সেকেন্ডে কবার ঘুরছে? একবার ঘুরছে। 1 সেকেন্ড মানে কি 2 সেকেন্ডে
দুবার ঘুরবে, 10 সেকেন্ডে 10 বার ঘুরবে, 60 সেকেন্ডে 60 বার ঘুরবে, তাই 60 আরপিএম। 1 মিনিটে যদি 60 বার ঘুরবে, 2 মিনিটে কত ঘুরবে? 2 গুণিত 60, 3 মিনিটে 3 গুণিত 60, 60 মিনিটে কত ঘুরবে? 60 গুণিত 60, এটাই হচ্ছে আরপিএইচ। ঠিক আছে, মানে 3600, হ্যাঁ, আরপিএইচ। হ্যাঁ, তাহলে 1 আরপিএস ইকুয়াল টু 60 আরপিএম ইকুয়াল টু 3600 আরপিএইচ। ঠিক আছে, এবার বলো ঘড়ির কাঁটা, হ্যাঁ, মিনিট সেকেন্ডে কাটা হয়, মিনিটে কাটা হয়, আর ঘন্টা কাটা হয়। সেকেন্ডে কাটা 1 মিনিটে, 1 মিনিটে কবার ঘুরছে? 1 মিনিটে একবার ঘুরে সেকেন্ডে কাটা কমপ্লিট করে। ঠিক আছে, তাহলে সেকেন্ডের কাটা, সেকেন্ডের কাঁটা, হ্যাঁ, ইকুয়াল টু সেকেন্ডে কাটার ঘোরা কি বলবো? সেকেন্ডে কাটা 1 আরপিএম। আর মিনিটে কাটা কি হবে? সেকেন্ডে কাটার গুণ কি হচ্ছে? 1 আরপিএম। আর মিনিটে কাটা কি হবে? মিনিটের, হ্যাঁ, মিনিটের কাটা। ঠিক আছে, মিনিটে কাটা কি হবে? আরপিএইচ। একবার টোটাল ঘুরতে, একবার মিনিটে, সেকেন্ডে কাটা 12, 1 2 যাই হোক ঘুরে আসতে, একবার টোটাল ঘুরে আসতে কত সময় লাগে? 1 মিনিটে একবার ঘুরে আসে। আর মিনিটে কাটা, 1 মিনিটে কাটা এখানে যেমন এই ঘুরে এসে এখানে পৌঁছালো কত টাইম লাগবে? 1 ঘন্টা। হ্যাঁ, তার মানে 1 ঘন্টায় কবার ঘুরছে? মিনিটে কাটা একবার ঘুরছে, তাহলে 1 আরপিএইচ। বুঝতে পারছো? সেকেন্ডে কাটা একবার ঘুরে আসতে কত সময় লাগে? 1 মিনিট, তাই আরপি 1 আরপিএম। ঠিক আছে, এবার ঘন্টার কাটা কি হবে বলো তো? ঘন্টার কাটা 1/12 আরপি, হ্যাঁ, এইচ হবে। 1 ঘন্টাতে একবার ঘুরে আসে না, 12 ঘন্টা একবার ঘুরে আসে, তার 1/12 আরপিএইচ। ঠিক আছে, আর একটাই বাকি থাকছে, সেটা হচ্ছে কৌণিক ত্বরণ। ঠিক আছে, ঠিক আছে, দেখো কৌণিক ত্বরণ, হেডিং দাও কৌণিক ত্বরণ। ঠিক আছে, ত্বরণ সমান বলো আগে কি? হ্যাঁ, আচ্ছা, ধরো ধরে নাও একটা কোণা বৃত্তাকার পথে ঘুরছে। প্রাথমিক, দেখো প্রাথমিক, প্রাথমিক, প্রাথমিক বেগ, ধরে নাও কৌণিক বেগ, অ্যাকচুয়ালি প্রাথমিক কৌণিক বেগ ইকুয়াল টু ω1। ঠিক আছে, এবার t সময় পর অন্তিম বেগ, হ্যাঁ, অন্তিম বেগ, ধরে অন্তিম কৌণিক বেগ, হ্যাঁ, অন্তিম কৌণিক বেগ ω2। এবার তাহলে এবার ধরো বেগ বেড়েছে, ω2 গ্রেটার দেন ω1। তাহলে বেগের বৃদ্ধি কত? ω2 মাইনাস ω1। তাহলে বেগের বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি। এক্ষেত্রেও কৌণিক ত্বরণ কি হবে? কৌণিক ত্বরণ ইকুয়াল টু কি হবে? কৌণিক ত্বরণকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, আলফা ইকুয়াল টু কি হবে? ω2 মাইনাস ω1। বেগ বৃদ্ধির হারকে বলি ω2 মাইনাস ω1 বাই টি। এটাই হচ্ছে কৌণিক ত্বরণ। ঠিক আছে, বেগ বৃদ্ধির হারকে বলবো আমরা কৌণিক ত্বরণ। ক্লিয়ার? ঠিক আছে, এবার কৌণিক ত্বরণ এটাও একক কি হবে আর মাত্রা কি হবে? দেখো অ্যাকচুয়ালি ইন জেনারেল আলফা ইকুয়াল টু কি লিখবো? ওমেগা বাই টি। ইন জেনারেল লিখবো এটাই। এবার একক কি হবে বলো তো? একক, হ্যাঁ, আলফার একক কি হবে? ওমেগার একক। ওমেগার একক কি হয়েছিল? রেডিয়ান পার সেকেন্ড বাই সেকেন্ড। হ্যাঁ, তাহলে কি হবে?
রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, একক হলো। আর মাত্রা বলো কি হবে? আচ্ছা, আলফা ইকুয়াল টু কি হলো? ওমেগা বাই টি। এবার ওমেগার একক কি হয়েছিল? রেডিয়ান, ওই একক না, মাত্রা। মাত্রা কি হয়েছে? থিটা বাই টি, মানে থিটার মাত্রা কিছু ছিল না, 1/t, মানে টি ইনভার্স ছিল। হ্যাঁ, টি ইনভার্স, এখানে কি হচ্ছে? টি। হ্যাঁ, সময়ের একক, তাহলে আলটিমেট কি হচ্ছে? t-2। হ্যাঁ, মাত্রা বেড়ে গেল। এবার বলো, কৌণিক বেগ, কৌণিক সরণ যেমন একটা ভেক্টর রাশি, কি রকম ভেক্টর রাশি? যে অক্ষীয় ভেক্টর রাশি। ঠিক, কৌণিক বেগও একটা অক্ষীয় ভেক্টর রাশি। কৌণিক সরণের যেদিকে দিক হয়েছিল, কৌণিক বেগেরও সেই দিকে হয়েছে দিক। কৌণিক সরণের যেদিকে দিক হয়েছে, অক্ষ, যে অক্ষ বরাবর দিক হয়েছে, সেই দিকে কৌণিক বেগের হয়েছে, আর সেই দিকে কৌণিক ত্বরণেরও হবে। ক্লিয়ার? ঠিক আছে, এবার তো ক্লিয়ার। বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি, এখানে কৌণিক বেগ বৃদ্ধির হারকে আমরা বলবো কৌণিক ত্বরণ। ঠিক আছে, এর একক কি হচ্ছে? রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, আর মাত্রা কি হবে? t-2। ঠিক আছে, এখন তো ক্লিয়ার। ঠিক আছে, এবার এটা কি হবে? দিকটা দেখো, দিকটা একটু ইন্টারেস্টিং এখানে। হ্যাঁ, কিরকম দেখো, নর্মালি ত্বরণ বলতে কি বোঝায়? বেগ বৃদ্ধির হারকে তো ধরো ক্লকওয়াইজ ঘুরছে, হ্যাঁ, সরি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে হ্যাঁ, ঠিক আছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে থিটার অভিমুখ কোন দিকে হয়? এদিকে। উপরের দিকে। কিভাবে দেখবো? এইভাবে দেখবো, উপরের দিকে। হ্যাঁ, উপরের দিকে, বা এরকম উপরের দিকে। ঠিক আছে, তা এই দিকে হবে ওমেগারও ডিরেকশন, হ্যাঁ, এইদিকে হবে আলফারও ডিরেকশন। ক্লিয়ার? এবার অ্যান্টি ক্লকওয়াইজ হলো, এবার ক্লকওয়াইজ যদি ঘুরে, ঠিক আছে, এরকম হবে। ক্লকওয়াইজের ক্ষেত্রে, ঠিক আছে, হ্যাঁ, ক্লকওয়াইজের ক্ষেত্রে এই ডিরেকশন কি হয়? নিচের দিকে হয়। থিটাও নিচের দিকে হয়, ওমেগাও নিচের দিকে হয়, আলফাও নিচের দিকে। আলফা মানে কৌণিক ত্বরণ। হ্যাঁ, এবার গল্পটা হচ্ছে, দেখো, আলফা না দুই রকম হতে পারে। এক হচ্ছে ওমেগা, আলফা কি? ওমেগা 2 মাইনাস ওমেগা 1। এবার বেগ বৃদ্ধি যদি হয়, তাহলে ওমেগা 2 গ্রেটার দেন ওমেগা 1, তাহলে এই জিনিসটা হবে পজিটিভ। তাহলে এইটাই হবে তোমার ডিরেকশন, মানে কৌণিক ত্বরণের ডিরেকশন, সরণের আর বেগ, কৌণিক সরণ আর কৌণিক বেগের সঙ্গে একই দিকে হবে। কৌণিক সরণ যেদিকে হবে, কৌণিক বেগ যেদিকে হবে, কৌণিক ত্বরণও সেই দিকে হবে। কিন্তু যদি ওমেগা 2 লেস দেন ওমেগা 1, মানে মন্দনে চলে, তাহলে আলফা ইকুয়াল টু, দেখো, নেগেটিভ বেরোবে না? তখন কি হবে বলো তো? যদি মন্দনে চলে, এর যা ডিরেকশন হবে উল্টো দিকে হবে নেগেটিভ ওমেগা। ঠিক আছে, নেগেটিভ আলফা, মানে মন্দনের ডিরেকশন। ঠিক আছে, নেগেটিভ আলফা মানে মন্দনের ডিরেকশন। যেদিকে, বুঝতে পারছো, যদি মন্দনে চলে, তাহলে এটার ডিরেকশন হবে উল্টে যাবে, মানে সরণ আর বেগের যেদিকে ডিরেকশন হবে তার অপোজিটে হবে কৌণিক ত্বরণের ডিরেকশন। ঠিক আছে, এবার এখানেও কৌণিক বেগের সঙ্গে, সরি, কৌণিক ত্বরণের সঙ্গে রৈখিক ত্বরণের সম্পর্ক এখানেও আছে। হেডিং দাও, কৌণিক। হ্যাঁ, কৌণিক, এটাও ইম্পর্টেন্ট। কৌণিক, আচ্ছা, আগের ক্ষেত্রে কি ছিল মনে আছে? ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, আর ক্রস ওমেগা না, কিন্তু ওমেগা ক্রস আর। ঠিক আছে, আগের ক্ষেত্রে কি বলেছিলাম? ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর। ঠিক আছে, এখানেও আমরা পড়বো। দেখো, আগে দেখো রৈখিক ত্বরণ, লেখো আগে, হেডিং দাও, রৈখিক, রৈখিক, হ্যাঁ, ত্বরণ আলফা, সরি, রৈখিক ত্বরণে কি হয়? এ দিয়ে বস করেছিলাম, এ ও কৌণিক, হ্যাঁ, ত্বরণ আলফা, হ্যাঁ, এর সম্পর্ক। ঠিক আছে, এর সম্পর্ক। ঠিক আছে, এবার বলবো, আচ্ছা, রৈখিক ত্বরণ সমান কি ছিল? এ ইকুয়াল টু কি ছিল? বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি? ত্বরণ বলি, মানে v2 মাইনাস v1 বাই টি। এবার ভি ইকুয়াল টু কি হয়? এটা যদি ভেক্টর দিয়ে দাও, হ্যাঁ, ঠিক আছে, ভি ইকুয়াল টু কি হয়? ওমেগা ক্রস আর হয়। ঠিক আছে,
ভি ইকুয়াল টু কি হয় ওমেগা ক্রস আর। ধরে নাও একটা বস্তু, হ্যাঁ, কেন্দ্রের সাপেক্ষে ঘুরছে। এবার ধরে নাও প্রথমে বেগ হচ্ছে v1, ঠিক আছে, ব্যাসার্ধ আর, আর তো সবসময় ফিক্সড আছে। প্রথমে ওমেগা 1 ছিল কৌণিক বেগ, তারপরে একটু পরে টি সময় পরে এর বেগ চেঞ্জ হয়ে গেছে ওমেগা 2, ঠিক আছে। এবার ওমেগা, এখানে রৈখিক বেগ হবে v1 ইকুয়াল টু ওমেগা 1 ইন্টু আর, ঠিক আছে, ওমেগা ক্রস আর। এখানে কি হবে v2 ইকুয়াল টু ওমেগা 2 ক্রস আর হবে না। এখানে যদি ওমেগা 1 হয় ব্যাসার্ধ এক্ষেত্রেও আর এক্ষেত্রেও আর, তাহলে এখানে v1 ইকুয়াল টু ওমেগা 1 ক্রস আর, হ্যাঁ, এখানে v2 ইকুয়াল টু ওমেগা, হ্যাঁ দেখো v ইকুয়াল টু ওমেগা ক্রস আর, v ইকুয়াল টু ওমেগা ক্রস আর, ঠিক আছে। এখানে 1, এখানে 1, এখানে 2, এখানে 2, আর দেখো দুই জায়গাতে সেম, তাই আর 1 2 হয়নি, আর আরই আছে। তাহলে এখানে a ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো? a ইকুয়াল টু v2 এর জায়গায় লিখে দাও এটা ওমেগা 2 ক্রস আর মাইনাস অফ ওমেগা 1 ক্রস আর, বাই কি হবে টি, ঠিক আছে। এবার দেখো এখানেও আর আছে, এখানেও আর আছে, হ্যাঁ, তাহলে আরটা কমন যাবে, কমন দিয়ে দাও, ঠিক আছে, নিচে টি দাও। আর যদি কমন যায় এখানে কি হবে ওমেগা 2 মাইনাস অফ ওমেগা 1 ক্রস আর, ঠিক আছে। আর দুটো জায়গায় কমন যাচ্ছে। এবার ক্রসটা এইভাবে লিখতে পারো ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি, হ্যাঁ, ভেক্টর ভেক্টর ক্রস আর, ঠিক আছে। এইটা সমান কি লিখতে পারি বলো তো? এইটা সমান বেগ বৃদ্ধির হার, কৌণিক বেগ বৃদ্ধির হার, তাকে কি বলে আলফা ক্রস আর, ঠিক আছে। তাহলে a ইকুয়াল টু আলফা ক্রস আর, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো ইন সামারি যদি আমি করি আজকে ক্লাসটা কি হবে দেখো তো। এই পর্যন্ত ক্লিয়ার, বুঝে গেছো? তুলে নাও, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো তো? ডাউট কোনো কিছু? দেখো আজকের ক্লাসটা যদি সামারি করি, ঠিক আছে, প্রথমে কি পড়েছিলাম বলো তো? যে কৌণিক আর রৈখিক, ঠিক আছে। প্রথমে আমরা পড়েছিলাম রৈখিক, আগে যেটা পড়েছিলাম রৈখিক, হ্যাঁ, রৈখিক, হ্যাঁ, আর এটা হচ্ছে কৌণিক, আজকে যেটা বললাম কৌণিক, ঠিক আছে। রৈখিকের ক্ষেত্রে সরণ সমান কি ছিল মনে করে দেখো তো? সরণ সমান কি ছিল? এস। কোণের ক্ষেত্রে কি হচ্ছে? সরণটা থিটা। বেগটা কি হয়েছে? বেগ ইকুয়াল টু ভি, এখানে কি হচ্ছে? ওমেগা। এখানে ত্বরণ সমান কি হচ্ছে? এ, এখানে ত্বরণ কি হচ্ছে? আলফা। এই পর্যন্ত পড়েছি। এবার দেখো এস ইকুয়াল টু কি পড়েছি? এস ইকুয়াল টু সম্পর্কগুলো কি হয়েছে? হ্যাঁ, এস ইকুয়াল টু আর থিটা, ভেক্টর কি হচ্ছে? এস ইকুয়াল টু আর থিটা, এটা ভেক্টর, ঠিক আছে। তারপরে কি হচ্ছে? ভি, হ্যাঁ, ইকুয়াল টু আর ওমেগা, ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, বা নরমালি কি হচ্ছে? ভি ইকুয়াল টু আর ওমেগা। আর কি হয়েছে? এ ইকুয়াল টু কি হয়েছে? এ ইকুয়াল টু আলফা ক্রস আর, আর নরমালি এটা লিখতে পারো, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার? অক্ষীয় ভেক্টর, হ্যাঁ। এবার দেখো, ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এটা শর্ট আছে ক্লাসে, মোটামুটি সামারি ধরো। এবার দেখো আমরা দেখো কয়েকটা সম্পর্ক পড়েছিলাম না, ঠিক আছে। এই পর্যন্ত লিখে নিয়েছো এটা, ঠিক আছে, এটা লেখা হয়ে গেছে। দেখো আমরা কি করেছিলাম দেখো তো? দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি পড়েছিলাম, ভি স্কোয়ার, দাঁড়াও বাঁ দিকে লিখি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি পড়েছিলাম, হ্যাঁ। তারপরে কি হচ্ছে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, হ্যাঁ। আর একটা কি বলেছিলাম? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা পড়েছিলাম তো রৈখিকের ক্ষেত্রে। কৌণিক ক্ষেত্রে কি হবে জানতো? প্রাথমিক বেগ ধরে নাও ওমেগা 1, টি সময় পরে ধরে নাও, ধরো এখানে কি ছিল বলো তো?
ইউ গতিবেগে একটা বস্তু গতিশীল, যদি বস্তুটা ত্বরণ এ হয়, টি সময় পরে অন্তিম বেগ ভি হলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস 2as, যদি এস দূরত্ব অতিক্রম করে কোনো কণা টি সময়ে এ ত্বরণ নিয়ে চলছে, কোনো কণা প্রাথমিক বেগ, কোনো কণার প্রাথমিক বেগ ইউ, হ্যাঁ, এ ত্বরণ নিয়ে এ সমত্বরণ নিয়ে চলছে, হ্যাঁ, এস দূরত্ব অতিক্রম করে পরে যদি বেগ হয় ভি, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, হ্যাঁ, আর এখানে কি হয় এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। মানে আরে লিখে দিচ্ছি, ইউ প্রাথমিক হ্যাঁ বেগ, হ্যাঁ, ভি হচ্ছে অন্তিম বেগ, হ্যাঁ, এ হচ্ছে কি হচ্ছে সমত্বরণ, আর টি হচ্ছে সময়। ঠিক সেম ভাবে কৌণিকের ক্ষেত্রে প্রাথমিক বেগ যদি ওমেগা 1 হয়, অন্তিম বেগ যদি ওমেগা 2 হয়, আর ত্বরণ যদি আলফা হয় আর সময়যুক্ত টি হয়, তাহলে এই সূত্র কি হয় বলতো, অন্তিম বেগ ভি এর জায়গায় কি লিখবো ওমেগা 2 ইকুয়াল টু কি লিখবো বলতো ইউ, হ্যাঁ, ইউ এর জায়গায় কি লিখবো ওমেগা 1 প্লাস এর জায়গায় কি লিখবো আলফা, টি এর জায়গায় টি। তারপরে এখানে কি লিখবো বলতো ওমেগা 2 স্কয়ার ইকুয়াল টু ইউ এর জায়গায় ওমেগা 1 এর স্কয়ার, হ্যাঁ, প্লাস 2 আলফা, এস এর জায়গায় কি লিখবো এস সরণ থিটা, এস হচ্ছে সরণ, এখানে হচ্ছে থিটা, তাহলে এখানে কি লিখবো বলতো লাস্ট সূত্র কি হবে, এখানে থিটা ইকুয়াল টু ওমেগা 1 টি প্লাস হাফ এর জায়গায় কি লিখবো আলফা টি স্কয়ার, 11 সূত্র। ঠিক আছে, দেখে নিয়েছো, আজকে এই পর্যন্তই, অল দ্য ভেরি বেস্ট।